আচ্ছা। যাই হোক আমাদের রেকর্ড স্টার্ট হয়ে গেছে। তো আমরা বেসিক্যালি যে জিনিসগুলো করছিলাম এই কদিন HTML মোটামুটি মানে সবই দেখানো হইছে। তারপর আমি জাস্ট হচ্ছে আজকের দিনটাতে একটু পুরোনো জিনিসগুলো একটু রিভাইজ করে যাই। তো আমরা ইউজুয়ালি যেটা করি যে আমাদের একটা কোড এডিটর আছে Visual Studio Code সেটা ওপেন করি। ওপেন করে দেখা যায় কি যে আমাদের এখানে একটা নিউ ফাইলে ক্লিক করার পর আমি হচ্ছে যে ধরেন একটা ফাইলের নাম দিব। তো এটা এখান থেকে গিয়ে আমি এখান থেকে সেভ এজ দিতে পারি কিংবা কিবোর্ড চেপে কন্ট্রোল এস কিংবা মানে যখন ফার্স্ট টাইম সেভ করবেন কন্ট্রোল এস দিলে আপনার ফাইলটা সেভের আপনার নামটা দিতে বলবে আর যখন হচ্ছে যে কোনো একটা ফাইল আপনি অলরেডি তৈরি করে ফেলছেন তখন সেক্ষেত্রে একবার কন্ট্রোল এস দিলেই চলে। তো যাই হোক আমি এখানে হচ্ছে কন্ট্রোল শিফট এস কিংবা এস দিলে চলবে। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে ধরেন যেখানে আমি ফাইলটা সেভ করতে চাই, ঠিক আছে? ধরেন কুমিল্লা সদর, তো এখানে হচ্ছে যে রিভাইসড ক্লাস নামে একটা দিয়ে রাখি যে রিভাইসড ক্লাস। আচ্ছা, তো এখানে আমি একটা নাম দিলাম আরকি। যেকোনো একটা নাম দিতে পারেন। একটা ফাইলের নাম দিলাম index.html, এরকম একটা নাম দিলাম। তো আমাদের শর্টকাটটা মনে আছে যে কিভাবে করে পুরো মানে ওয়েবসাইটের আমাদের কোডের জন্য যে একটা স্ট্রাকচার দাঁড় করাতে ওইটা কেমন করে আনি সবার মনে আছে? কি চাপ দিতে হয়? জি ভাইয়া। জি ভাইয়া। জি হ্যাঁ। ভাইয়া। তো আমরা শিফট চেপে 1 চাপ দিলাম। তারপর হচ্ছে শিপ এক্সক্লেমেটরি সাইন ধরে দিলাম। ওয়ান। হ্যাঁ, শিফট ধরে 1 চাপ দিব। তারপর এক্সক্লেমেটরি সাইন আসবে। তারপরে ট্যাব কিংবা এন্টার প্রেস করব। ঠিক আছে? ট্যাব কিংবা এন্টার। যেটার একটা দিলে হয়। তো আমাদের পুরো লেআউটটা এসে পড়ে। তো আমরা অলরেডি জানি যে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ভাষা আছে যেটার নাম হচ্ছে যে আমাদের HTML। সো HTML এ আমাদের হচ্ছে বেসিক কিছু রুলস আছে যে কেমন করে একটা জিনিস তৈরি করতে হয়। একটা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যেরকম গ্রামার থাকে, সো এরকম আমাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হয়। তো আমাদের ১ম এ যে জিনিসটা আসে যে ডকটাইপ HTML, আমরা যে HTML5, HTML তো অনেকগুলো ভার্সন আছে, তাই না? আমাদের ফোনের অ্যান্ড্রয়েডের যেরকম ভার্সন থাকে কিংবা যেকোনো একটা ধরেন Google Chrome ইউজ করেন, Mozilla Firefox জি ভাইয়া। ইউজ করেন। প্রত্যেকটা সফটওয়্যারের একটা ভার্সন থাকে। তেমনি HTML5 হচ্ছে আমরা বর্তমানে ইউজ করি। তো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের ১ম এ যে জিনিসটা লিখতে হয় সেটা হচ্ছে ডকটাইপ HTML। সো এটা দিয়ে বুঝায় যে আপনি HTML5 কে রিপ্রেজেন্ট করতেছেন এবং HTML5 রিলেটেড যত কোড করা লাগে সেগুলো লিখতেছেন। আচ্ছা, আমি ফাইলটা দেখেন আমি কোনো কিছু একটা লিখলাম। লেখার পরে দেখেন এই জায়গায় একটা গোল চিহ্ন আসতেছে। তার মানে হচ্ছে যে আমার এটা আনসেভড অবস্থায় আছে। আমি যখন এটাতে সেভ করব কন্ট্রোল এস চাপ দিতে পারেন কিংবা ফাইলে গিয়ে এখান থেকে সেভ দিতে পারেন। আমরা কিবোর্ডে শর্টকাটটা ইউজ করব। কন্ট্রোল এস চাপ দিলে দেখবেন এই যে সাদা গোল চিহ্নটা চলে যাচ্ছে। মানে কি? আমার মানে হচ্ছে যে আমার ফাইলটা এখন সেভ অবস্থায় আছে। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের ১ম এ যে জিনিসটা করতে হয় যে একটা হচ্ছে যে আমরা যদি এই জিনিসটা বাদ দিই, এটা আমি যদি ১ম থেকে লিখি, আমি এটা আলাদা করে দেখাই যে ডক ট্যাপের নিচে আমাদের দেখেন একটা জিনিস আছে সেটা হচ্ছে HTML ট্যাগটা আছে, তাই না? এই যে HTML ট্যাগটা। তো HTML ট্যাগের ভিতরে দেখেন আবার কি থাকে? উপরে তো ডক ট্যাগ থাকবে আমার। HTML ট্যাগের ভিতরে দেখেন এখানে আছে কি হেড আছে। মানে জিনিসটা হচ্ছে যে আপনি একটা HTML এর জন্য যত কোড লিখবেন সবগুলো হচ্ছে এই যে HTML ট্যাগের আন্ডারে থাকবে এবং আমাদের হিউম্যান বডি থেকে আমাদের উপরে মাথা থাকে, তারপর হচ্ছে বডি থাকে, তারপর কি পা থাকে, তাই না? তো জিনিসটা এরকম যে আপনারা যখন কোড জি ভাইয়া। লিখবেন, আপনার ওয়েবসাইটের জন্য কিন্তু আপনার একটা হচ্ছে হেডার লাগে, তারপর বডি পার্ট লাগে, আবার ফুটার লাগে। সো আপনারা চাইলে এখানে হচ্ছে যে এখানে একটা আমরা হেড নামে একটা ট্যাগ আছে। এটা লিখে দিতে পারি। তো এখন একটা জিনিসটা হচ্ছে যে সিমেট্রিক্যাল নামে একটা জিনিস আছে। মানে ধরেন আপনি একটা জিনিসকে সাজায় গুছায় লিখবেন। এখন আপনি একটা অ্যাপ্লিকেশন লেখেন। অ্যাপ্লিকেশন লেখার সময় কি করি? আমরা একটা ফরম্যাট ফলো করি না? যে বাম পাশ থেকে সবগুলা টেক্সটগুলা লিখি। তারপর হচ্ছে যে মানে ১ম এ হচ্ছে টু দ্য হেডমাস্টার এরকম করে লিখি না? সো প্রত্যেকটা জিনিসকে একটা ফরম্যাটে জি ভাইয়া। থাকে। তেমনই আমাদের যখন আমরা কোড লিখবো ওয়েবসাইটের জন্য কয়েকটা ফরম্যাট ফলো করব। যে দেখেন আপনি আমি চাইলে কিন্তু এরকম যে পাশাপাশি করে লিখতে পারি। ঠিক আছে? আবার এটার হেডের ভিতরে কি থাকে? হেডের ভিতরে ধরেন আপনার টাইটেল থাকে ওয়েবসাইটের, মেটা টেগ গুলা থাকে। এমন করে লিখতে পারি। তারপর নিচে আইসা কিন্তু আমি এখানে বডি লিখতে পারি। কিন্তু এখন দেখেন যে কোথায় কোন কোড আছে দেখতে কিন্তু বোঝা যাচ্ছে না। তো যার কারণে আমরা হচ্ছে একটা জিনিস ফলো করি সেটা হচ্ছে যখনই আমরা হচ্ছে যে এই যে এগুলো হচ্ছে ধরেন আপনার মাথা কয়েকটা যে কয়েকটা ট্যাগে যে হেড একটা আছে, বডি আছে। তো এগুলার আপনি বাম সাইডে রাখবেন কিন্তু এর ভিতরে যতগুলো কোড আছে সবগুলোর সবসময় করবেন কি ট্যাব চাপ দিবেন। ট্যাব চাপ দিলে দেখবেন এটা ভিতরে চলে যাচ্ছে। দেখেন ট্যাব চাপ দিলাম। এখন কথা হচ্ছে আপনার সবগুলা ধরেন এই পাশে আছে। সবগুলো এই পাশে আছে। সবগুলো আপনার বাম পাশ চেপে আছে। এখন কথা হচ্ছে আপনি সবগুলার কেমন করে নিবেন? সবগুলোর একসাথে সিলেক্ট করেন। করার পরে ট্যাব প্রেস করে দেখবেন সবগুলো সাইডে সরে গেছে। তো সবসময় এই জিনিসগুলো ফলো করবেন। এখন দেখেন আমি আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি। আ ধরেন এই যে বডি কোথায়? বডি। এই যে হেডারের ভিতরে আচ্ছা দাঁড়ান এটার আমি একটু সাইড করি। এখানে ধরেন বডির ভিতরে আমরা কি লিখি? বডির ভিতরে হচ্ছে ওয়েবসাইটের যাবতীয় যত টেক্সট আছে। ধরেন এটা আমার একটা ওয়েবসাইট আমি দেখাই।
আমি একটু সুস্থ হওয়ার পর ক্লায়েন্টের কিছু কাজ করা শুরু করছি। এই যে দেখেন এটা একটা মনে করেন একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে যত কোড দেখতেছেন কোডগুলো কেমন করে দেখতে আমরা ইন্সপেক্ট করে দেখতে পারি, কিংবা ভিউ পেজ সোর্সে ক্লিক করলে আমরা কোডগুলো দেখতে পারি। কন্ট্রোল ইউ। হ্যাঁ, তো দেখেন এখানে অনেক অসংখ্য লাইনের কোড আছে। সো আপনারা যখন মনে করেন এইভাবে করে কোড করবেন, তো একটা ট্যাগ মানে ট্যাগের ভিতরে অনেকগুলো ট্যাগ আসে না, ধরেন বডির ভিতরে কি আসে, ধরেন আপনারা হেডার লিখতে পারেন, একটা হেডার লিখতে পারেন কিংবা একটা প্যারাগ্রাফ লিখতে পারেন। তো আপনারা যত কোড লিখবেন, ধরেন মনে করেন এখানে এই যে এখানে একটা হেডার দিলাম, তারপর ধরেন আমি একটা ডিভ ট্যাগ দিলাম, ঠিক আছে, ধরেন ডিভ ট্যাগ দিলাম, ডিভের ভিতরে ধরেন আমি এটার ভিতরে কিছু একটা লিখবো, হ্যাঁ, এটার মধ্যে ধরেন এখানে একটা আমি চাইলে একটা প্যারাগ্রাফ লিখতে পারি, একটা হেডার লিখতে পারি, তাই না? এই যে ধরেন আমি একটা হেডার দিলাম, এখানে একটা প্যারাগ্রাফ দিলাম। এখন কথা হচ্ছে এই ডিভের ভিতরে যে কোডগুলো আছে এটা আমি কেমন করে বুঝবো? এটার জন্য আমাকে করতে হবে কি আগের মতো করে ফলো করতে হবে, যে ধরেন আমি এই কোডের আন্ডারে অনেকগুলো কোড লিখতেছি। সো আমরা করবো কি এই জিনিসগুলোকে একটু সরায় নিব, যাতে করে আমরা বুঝতে পারি যে এই কোডের মাথা কোনটা, আবার এই হেডারের মাথা কোনটা, এইভাবে করে যেন বুঝতে পারি। যার কারণে হচ্ছে আমরা সিমেট্রিক্যাল ওয়েতে কোডগুলোকে সাজাবো। এই জিনিসগুলো কি সবার ক্লিয়ার, যে আমি কেন হচ্ছে এভাবে করে কোডগুলো করি? কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, তো আমরা বডির পার্টের ব্যাপারে আলোচনা করলাম, তো এখন হচ্ছে আমরা তো মনে করেন এই যে আমাদের এইচটিএমএল ট্যাগটা তো শুরু করছি, এইচটিএমএল ট্যাগের ভিতরে আমরা হেড নিছি, আবার বডি নিছি, এইচটিএমএল ট্যাগটা শেষ কোথায় হয়েছে এই জায়গাটার মধ্যে। আবার হেড ট্যাগের ভিতরে কি থাকে সাধারণত, ওয়েবসাইটের টাইটেলগুলো থাকে, তারপর কিছু ম্যাটা ট্যাগগুলো থাকে, এগুলো নিয়ে আলোচনা করতেছি। আর বডির ভিতরে হচ্ছে ওয়েবসাইটে যত মানে যাবতীয় কন্টেন্ট থাকে, এই যে যত কন্টেন্ট দেখতেছে এগুলো কোথায় থাকে বলতে পারবেন? এই যে ওয়েবসাইটগুলো এটার কন্টেন্টগুলো কোথায় থাকে? বডি ট্যাগে হ্যাঁ, বডি ট্যাগের বডি ভিতরে। ট্যাগে বডির ভিতরে। হ্যাঁ, ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে সবগুলো বডি ট্যাগের ভিতরে থাকে। তো যাই হোক, এগুলো আমরা কেটে দিই। আর হচ্ছে যে এখন কথা হচ্ছে এই যে মেটা, এই ট্যাগগুলো কেন ইউজ করি? এই ট্যাগগুলো ইউজ করার মেইন রিজনটা হচ্ছে যে মনে করেন একটা ওয়েবসাইট আমার, ধরেন এই ওয়েবসাইটটা হচ্ছে আমি একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের জন্য বানাইছি। সেটা হচ্ছে যে তার হচ্ছে ওই যে ভেটেরিনারি কিছু থাকে না, যে বিড়াল কুকুরের মানে কিছু হসপিটাল আছে। আপনাদের কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? যে কুকুর, বিড়াল কিংবা পশু পাখির জন্য কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে, তাই না? তো তাদের কিছু মনে করেন আলাদা হসপিটাল জি থাকে। ভাইয়া। তো মানে আমার একটা ক্লায়েন্ট আসছে এরকম, যে তার এই ধরনের একটা সার্ভিস লাগবে, তার নিজস্ব একটা ক্লিনিক আছে, এটার একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ দরকার। তো সে আমার একটা কাজ দিছিল। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে ওয়েবসাইটটা আছে, সে এই জিনিসটাকে মানুষের কাছে কি প্রচার প্রসার করাতে চায়। এখন আপনি একটা গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করলে যদি আপনি মনে করেন সার্চ করলেন যে ধরেন আমি এটার কথা বাদ দিলাম, ধরেন একটা যে ডিজিটাল মার্কেটিং ব্যাপারে আইডিয়া আছে কারো? ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা সার্ভিস কি জিনিস? হুম। ডিজিটাল জি মার্কেটিং ভাই, এজেন্সি ডিজিটাল বলতে, মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলতে এমন একটা মনে করেন একটা অফিস কিংবা একটা প্রতিষ্ঠান, যারা হচ্ছে সব ধরনের সেখানে ওয়েবসাইট রিলেটেড সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি থাকে, যে ফেসবুক বুস্টিং থাকে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। তো এসইও। এই এই ধরনের জিনিসগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এসইও থাকে। এজেন্সিরা করে থাকে। হ্যাঁ, আবার এসইওর জিনিসটাও আছে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে কাজ করে। এখন কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে যদি আমি গুগলে সার্চ করি, তাহলে দেখেন কত হাজার হাজার ওয়েবসাইট শো করতেছে না? এখন কথা হচ্ছে এত ওয়েবসাইটের মধ্যে জি কার ভাইয়া। ওয়েবসাইটটা হচ্ছে সবার উপরে আসবে, এটা তো একটা ব্যাপার আছে, তাই না? যে আপনি মনে করেন আহ, একটা কি বলে যে একটা রেস যখন লাগে, ধরেন একটা কোথাও একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সবাই কি ফার্স্ট হয়? ফার্স্ট কজন হয়? এক দুই তিন, তো দুই তিনজনই হয়, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে যে জি এরকম ভাইয়া। যদি অবস্থা হয় যে গুগলে তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, এখন কাদের গুলো হচ্ছে প্রথম এক দুই তিনে শো করবে, ঠিক না? এখন এটা শো করানোর একটা প্রক্রিয়া আছে, সেটার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে হচ্ছে মনে করেন, এসইও। হ্যাঁ, এটাকে এসইও মানে এসইও হচ্ছে শর্ট ফর্ম, আর মানে এলাবোরেট করলে সেটা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ হচ্ছে এটাই, যে এই যে একটা গুগল কি, এটা একটা সার্চ ইঞ্জিন না? এখানে যে আমি সার্চ করতেছি, এই সার্চ ইঞ্জিনে যারটা সবার প্রথমে শো করে, তারটা কিন্তু সবার এখানে আগে শো করতেছে। দেখেন এই যে টপ ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, এই যে দেখেন, এই যে মানে তারা কি করছে, যে তার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজ এমনভাবে করছে বা এসইও এমনভাবে করছে, যে তার ওয়েবসাইটে গুগলে সবার আগে ওয়েল অপটিমাইজ ভাবে সবার উপর অবস্থান করতেছে। এখন দেখেন এই যে দেখেন ১ ২ ৩ ১০ নম্বর পেজে গেলেও আপনি অনেক ওয়েবসাইট পাবেন। এখন মানুষ কি তারটাতে আসবে, মানে এই যে এই ওয়েবসাইটে আসবে, নাকি সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটাতে আসে সেখানে আসবে, কোনটাতে আসবে?
এখন আমার দরকার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাজ দরকার। আমি স্বাভাবিকভাবে সার্চ করে যখন প্রথম ২-৩ টা ওয়েবসাইট পাবো, তাদের এখানে যেয়ে কিন্তু আমি যোগাযোগ করব। আমি কিন্তু ১০ নম্বর পেজে যেয়ে খুঁজবো না, তাই না? তো জিনিসটা এটাই যে না ভাইয়া। একটা ওয়েবসাইটকে যখন এসইও করা হয় কিংবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়, তখন মানে কিছু মানে শর্ত মেনে চলতে হয়। তো এর মধ্যে একটা একদম বেসিক একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে মেটা ট্যাগের ব্যবহারটা সবার আগে করতে হয়। তো মেটা ট্যাগের ব্যবহার এখানে তো জাস্ট ২ টা লাইন লিখতেছেন। যখন এসইও করা হয় তখন আরো অনেকগুলা কোড করা হয়, আরো অনেকগুলো লাইন লেখা হয়। তবে এটা হচ্ছে সবচেয়ে বেসিক জিনিস। সেটা হচ্ছে একটা ওয়েবসাইটকে যখন আপনি ওয়েল অপটিমাইজ করবেন সার্চ ইঞ্জিন দিয়ে, তখন হচ্ছে যে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মেটা ট্যাগের ব্যবহার করতে হবে। মেটা ট্যাগ হচ্ছে এগুলা থাকলে কি সুবিধা হয়? আপনার ওয়েবসাইটগুলোকে আলাদাভাবে ডিফাইন করতে পারবে যে এখানে এই জিনিসগুলো আছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে মেটা একটা ট্যাগ আছে দেখেন, ক্যাটসেট UTF-8। এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে কি ল্যাঙ্গুয়েজ থাকে না? ল্যাঙ্গুয়েজের জন্য এখানে যেমন দেখেন, আমি এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার ইংলিশ। ঠিক আছে? আপনি যদি একটা মনে করেন ধরেন স্প্যানিশ লিখলেন, তাহলে আপনি আরেকটা দিবেন। এখন ইংলিশের পর আপনি চাইলে ইংলিশের ২ রকম আছে, কি আছে? UK আছে, আবার US আছে, তাই না? আপনি যেকোনো একটা জিনিস দিতে পারেন। এগুলো না দিলেও চলে। এটা হচ্ছে যে এসইও করার জন্য এই জিনিসগুলো লাগে। আবার মেটা ট্যাগে দেখেন, এটা হচ্ছে একটা UTF জিনিসটাকে আমি একটু সার্চ করে দেখাই। যদি আমি ইউটিউব লিখে সার্চ করি গুগলে, দেখেন কি আসতেছে। সরি, ইউটিডি না, ইউটিএফ। ইউটিএফ দেখেন, এই যে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। এটার কাজটা কি? যে যখন আপনারা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিনিসপাতি লিখতেছেন, আপনারা, আমি হয়তো আপনাদের আগে মানে আমি আপনাদের দেখাইছি কিনা বাংলা কেমন করে লিখতে হয়, দেখাইছিলাম ক্লাসের মধ্যে? মানে একটা ওয়েবসাইটে বাংলা কেমন করে লিখতে হয় দেখাইছিলাম? হ্যাঁ ভাইয়া দেখাচ্ছি। না ভাইয়া। দেখাইছিলাম আমার ওই যতটুকু মনে প্রথম পড়ে। আলোর একটা নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি মনে হয় দেখাইছিলাম যতটুকু মনে পড়ে। তো এটা হচ্ছে কি, একেকটা ল্যাঙ্গুয়েজের কিছু কোড থাকে, হ্যাঁ? মনে করেন আপনি একটা ওয়েবসাইটে যে কত ধরনের ল্যাঙ্গুয়েজ লিখতেছেন, তো এগুলার প্রত্যেকটার কিছু হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট থাকে। এই কোডগুলো জাস্ট শর্টকাটে বুঝে রাখেন যে এই ধরনের কিছু কোড লাগে। যে জিনিসটা হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে শো করে দেন, তাহলে হবে কি যে আপনার বাংলা কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলো যেন আপনার ওয়েবসাইটে শো করে, সেটার একটা ব্যবস্থা করে দিলেন। এখন একটা ওয়েবসাইটে গিয়ে আপনি কোডের মধ্যে বাংলা লিখলেই আসবে না। এটার জন্য কিছু শর্ত আছে। এই শর্তগুলো মেনে চলার জন্য এই ধরনের জিনিসগুলো আপনার লিখতে হয়। ঠিক আছে? আবার এরপরে দেখেন মেটা ট্যাগের ভিতরে দেখেন ভিউ পোর্ট, কনটেন্ট, ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল 1.0। আচ্ছা, এই জিনিসটা কেন করতে হয়? এটা হচ্ছে একটা ওয়েবসাইট দেখেন, আ এই যে দেখেন আমার ওয়েবসাইটটা, আমি যদি এটারে দাঁড়ান, আমি এটারে অন্য একটা ট্যাব দিয়ে ওপেন করি। সরি, কি হলো? চলে গেল? না, আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ডেস্কটপ ভিউ, তাই না? এখন একটা ওয়েবসাইট তো আপনি হইতে পারে আপনি আপনার ডেস্কটপ দিয়ে ভিজিট করলেন, বা আপনার ল্যাপটপে বসে আপনি একটা ওয়েবসাইট ওপেন করলেন, কিংবা আপনি আপনার ফোন থেকেও তো ওয়েবসাইট ব্রাউজ করেন, তাই না? এখন সবখানে কি একই রকম দেখা যায়? নাকি একটু মানে অ্যাপিয়ারেন্সটা একটু ডিফারেন্ট থাকে, কোনটা? আপনি সব ডিভাইসে কি একইভাবে আপনার ওয়েবসাইটগুলোকে শো করে, নাকি একটু ডিফারেন্ট ভাবে শো করে? কোনটা? না না, না ভাইয়া ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। ভাবে। হ্যাঁ, ডিফারেন্ট ভাবে শো করে, স্বাভাবিক। তো আপনি ল্যাপটপের যখন, জন্য হ্যাঁ, আপনার, আমি পিসির আপনাদের জন্য, দেখাই যে ফোনের জন্য আলাদা ভিউ থাকে। মোবাইলে দেখতে কেমন দেখা যায় ওয়েবসাইটগুলো, এটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে মোবাইলের ভিউটা হচ্ছে এরকম, তাই না? এই যে দেখেন, এটা হচ্ছে আপনার, এখানে আপনি ডিভাইস সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখেন, আপনি এই যে মোবাইলের ভিউটা দেখতে অনেকটা এরকম হবে। এখন ডেস্কটপে কিন্তু অন্যরকম, তাই না? তো এখন ধরেন আপনি এই যে iPhone 6 বা অন্য একটা ডিভাইস দিলেন, দেখেন আইপ্যাডে দেখতে এরকম হবে। সরি, iPhone X, আইপ্যাডে দেখতে অনেকটা এরকম হবে। আপনি আবার এই যে দেখেন ডিভাইসের উইডথগুলো বাড়াইতে পারবেন। এই যে দেখেন 1440 পিক্সেলের ল্যাপটপের সাইজটা এরকম হবে। এখন আরেকটু আমরা বড় করি, ধরেন আমি 4K আর ভাইয়া 4K মোবাইলের সাইজ 360 না? হ্যাঁ, মোবাইলের সাইজ, আপনার কথাটা বুঝিনি। মোবাইলের মানে মোবাইলের জন্য রেসপন্সিভ করে যে 360 না, 360 পিক্সেল। হ্যাঁ, আপনার হচ্ছে 320 পিক্সেল থেকে মানে আপনি 320 360, সাধারণত দেখা যায় কি যে মানে একটা স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে এই যে এখানে আপনি দেখতে পারবেন যে মোবাইল নরমাল ডিভাইস হচ্ছে ট্যাবলেটের জন্য 768। এটার নিচে যতগুলো আপনি মনে করেন সাইজ দিবেন, সবগুলো মোবাইলের জন্য হবে। এখন মোবাইল তো এক রকম মানে হাইট উইট আছে। যেমন হচ্ছে আপনি যদি আইপ্যাডে যান, সরি আইফোনে যান, আইফোনে এটা দেখেন, এটা 320 পিক্সেলের চেয়ে একটু কম। তো এরকম আর কি। তো আপনি 720 এর নিচে যতগুলাই দিবেন, 720 পিক্সেলের নিচে সবগুলো হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে দেখেন, একেক ডিভাইসে দেখতে একেক রকম দেখায় না এই ওয়েবসাইটগুলো? তো এটার জন্য যে জিনিসটা করে যে এখানে একটা আপনার কোড লিখে দেয় যে কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল একটা স্কেল দিয়ে দেয়, যে মানে এটার হচ্ছে ওয়েবসাইটের জন্য একেকটা ডিভাইসের জন্য একটা স্কেলিংটাকে সঠিকভাবে পর্যালোচনা করতে পারে, যার কারণে এই জিনিসগুলোকে উল্লেখ করা হয়। তো যাই হোক, তারপরে কি আসতেছে ওয়েবসাইটের টাইটেল বা ডকুমেন্ট। এইটা হচ্ছে একটা ওয়েবসাইটের উপরে দেখেন,
উপর একটা জিনিস থাকে আপনার কোথায়, এই যে দেখেন আমার ওয়েবসাইটের টাইটেলটা হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস এরকম সামথিং। আপনি আবার দেখেন এই ওয়েবসাইটের টাইটেলটা কিরকম, মিট সামথিং, মিট লট 10 গুগল ক্রোম এরকম। তার কথা হচ্ছে যে আমি যদি এখানে আইসা যদি আমি চেঞ্জ করে দিই, দেখবেন এটা আমার কি হচ্ছে। আমি একটু ওয়েবসাইটটা ভিজিট করে, ধরেন আমি এটা উই আর রিভাইসিং HTML, ঠিক আছে, এরকম কিছু একটা লিখলাম। তারপর হচ্ছে আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করবো। এখন কোথায় আছে আমার ওয়েবসাইটটা, আমার হচ্ছে এখানে আমি যদি চলে যাই কোথায় কোথায় আমাদের ডেস্কটপে যাই, সরি কোথায় আছে আমাদের এলইডিপি সাইট কোথায়, এই যে কুমিল্লা সদর। তো আমাদের ক্লাস, ডেস্কটপে মেবি। হ্যাঁ এই যে রিভাইসড এই যে এখানে। তো আমি এই ফাইলটা যদি ওপেন করি, এই যে দেখেন আমি ফাইলটা ওপেন করলাম, দেখেন আমার এই জিনিসটা আছে, উপরে ডকুমেন্ট লেখা আছে। আমি যদি এখানে আইসা যদি এখানে লেখা দিই যে রিভাইসিং, ধরেন কিছু একটা লিখলাম, ক্লাস ক্লাস ধরেন দিলাম যে এবিসি, এরকম কিছু একটা হ্যাঁ দিলাম কিছু একটা এরকম এবিসি, ঠিক আছে। এই যে দেখেন আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। সো আপনি এখানে যাই দিবেন ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে একটা ভুল করছি কোথাও, এই যে দেখেন ভুলটা কি হয়েছে, দেখেন ভাই ট্যাগের টাইটেল আমার ভাই দেখেন টাইটেল। ওয়েবসাইটটা কিন্তু এখন শো করতেছে। এই এররগুলো আপনারা দেখে রাখবেন যে এখানে কি হয়েছে, যে টাইটেল ট্যাগটা আমার দেখেন আমি এটারে মানে একটু সমস্যা হয়ে গেছে। কিরকম, যে আমার একটা ক্লোজ করতে হয়, ক্লোজিং যে সিস্টেমটা সেটা আমি ফলো করিনি। দেখেন এই যে এখন ঠিক হয়ে যাবে আবার। আমি যদি এটা রিলোড দিই, যে আইসা পড়ছে আমার ওয়েবসাইট। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন, পুরো জিনিস রিভাইজ করছি, সো কারো কোনো প্রবলেম থাকার কথা না। আচ্ছা আমরা অবশ্যই জানি একটা জিনিস, সেটা হচ্ছে একটা ভাইয়া বাংলা লেখাটা কিভাবে অ্যাড করবো একটু দেখাই দিন আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যে জিনিসটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের ধরেন একটা ওয়েব মানে HTML এর কিছু ট্যাগ থাকে, এই যে আমরা যে বডি লিখতেছি, হেড লিখতেছি, এগুলো প্রত্যেকটাকে এক একটা ট্যাগ বলা হয়, তাই না? তো একটা ট্যাগ লেখার যে মেইন সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের প্রথম একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে লেস দেন সাইন লিখতে হয়। তারপর হচ্ছে আমরা ট্যাগ নেমটা লিখি এখানে। ট্যাগ নেম লেখার পর এখানে আমরা এই জিনিসটাকে প্রথম মানে স্টার ট্যাগ বা ক্লোজ, মানে এটাকে স্টার ট্যাগ বলতে পারেন কিংবা যে কোনো একটা কিছু বলতে পারেন। ধরেন আমি এটার স্টার ট্যাগ বললাম, স্টার ট্যাগ বা ট্যাগের নেম এটা দিবেন। দেওয়ার পর হচ্ছে এটারে আপনাকে যে জিনিসটা করতে হবে, এখানে আপনার ট্যাগটারে ক্লোজ করতে হবে। ট্যাগটারে ক্লোজ করার সিস্টেমটা হচ্ছে এখানে আগের মতো করে লেস দেন সাইন ক্লোজিং দিবেন, ট্যাগ। তারপর একটা ব্যাকস্ল্যাশ এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে ওই ট্যাগের নেমটা লিখবেন, ধরেন এখানে হবে এন ট্যাগ, ঠিক আছে, এন ট্যাগ। তারপর হচ্ছে এই জিনিসটাকে ক্লোজ করে দিবেন। তার মাঝখানে কি থাকে, মাঝখানে হচ্ছে আপনার কন্টেন্ট, ঠিক আছে, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? কন্টেন্ট জি টেক্সট ভাইয়া। এটার মাঝখানে জি। থাকবে কন্টেন্ট টেক্সট, মানে আপনি যেটাই দিতে চান। একটা ট্যাগকে ক্লোজ মানে স্টার্ট করতে ব্যবহার করে, এটাকে অনেকে ওপেনিং ট্যাগ বলে, অনেকে ক্লোজিং ট্যাগ বলে, আপনি যেটা ইচ্ছা বলতে পারেন। তো ধরেন আমি এখানে আবার এটা দিই, এটারে আপনি চাইলে ওপেনিং ট্যাগ বলতে পারেন, ওপেনিং ট্যাগ বলতে পারেন, এটাকে ক্লোজিং ট্যাগও বলতে জি পারেন। ভাই, স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। হ্যাঁ, এই তো যেকোনো একটা বললেই হবে, এটা আপনার যেভাবে সুবিধা। তো যাক আমি এটা কমেন্ট আউট করি যে আচ্ছা কমেন্ট জিনিসটা কি, এই যে দেখেন আমি জিনিসগুলো লিখছি, দেখেন এটা আমি কি H1 নামে একটা ট্যাগ আসলে আছে, যার কারণে আমার ওয়েবসাইটে কিন্তু শো করতেছে, কিন্তু কোথায়, এই যে এটা আমি ওপেন করি, এই যে দেখেন আমার এখানে শো করতেছে অ্যাটলিস্ট যে এটা আমার এই নামে একটা ওয়েবসাইটে একটা কিছু একটা আছে। কিন্তু এখন কথা হচ্ছে এই যে স্টার ট্যাগ ওপেনিং ট্যাগ নামে তো কোনো ট্যাগ নাই, তো এই জিনিসগুলো কেমন করে ওয়েবসাইটে শো করবে, দেখেন ওই যে দেখেন মাঝখানে যে টেক্সটগুলো আছে সেটাই শো করতেছে। এখন কথা হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে যদি শো না করাইতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, যে ধরেন আপনার ওয়েবসাইটে আপনি একটা জিনিসকে কমেন্ট করে দিতে হবে। কমেন্ট কমেন্ট জিনিসটা আউট। হচ্ছে যে আপনি কাইন্ড অফ হাইড করে দিবেন, আপনার ওয়েবসাইটে শো করবে না, কিন্তু আপনার কোডে শো করবে। এটাকে মানে এটার একটা সিস্টেম হচ্ছে যে আপনি একটা শর্টকাট ইউজ করতে পারেন। শর্টকাটটা না ইউজ করে, আচ্ছা আমি আপনাদের দেখাই, যে ধরেন আপনি একটা কোডকে হাইড করতে চান, তাহলে কি করতে হবে, এরকম একটা লেস দেন সাইন দিবেন, এক্সক্লেমেটরি সাইন দিবেন, তারপর হচ্ছে আপনাকে দুইটা হাইফেন দিতে হবে। দেওয়ার পর আপনি যেই জায়গাটা এটা শেষ করতে যাচ্ছেন, কারণ আপনি এই জায়গায় শেষ করতে যাচ্ছেন, তাহলে এখানে দুইটা আবার হাইফেন দিবেন, তারপর এই জিনিসটা দিবেন। মানে ওই যে এরকম একটা ট্যাগকে যেরকম করে ক্লোজ করে ওইভাবে করে এটাকে ক্লোজ করে দিব, শেষ। দেখেন এই জিনিসটা আর আমার ওয়েবসাইটে শো করতেছে না, এটা চলে গেছে, মানে আগে যে জিনিসটা ছিল সেটা চলে গেছে। এখন আমি এটাকে শর্টকাটটা কি, এটা শর্টকাটটা হচ্ছে আপনি পুরো একটা জিনিসকে সিলেক্ট করবেন, করার পর কন্ট্রোল চেপে আবার ওই যে স্ল্যাশের পাশে, আচ্ছা এটা আমার কিবোর্ডটা তো ইউরোপিয়ান কিবোর্ড, এখানে
মানে এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট আপনাদের হচ্ছে ওই যে স্ল্যাশের ঠিক ডান পাশের কোন একটা মানে কি হবে, ঠিক আছে? স্ল্যাশে ইউজ করতে কন্ট্রোল প্লাস স্ল্যাশ। আচ্ছা, আপনাদের এখানে কন্ট্রোল প্লাস স্ল্যাশ। আচ্ছা, আমার এখানে জি। হচ্ছে স্ল্যাশের পাশে একটা আরেকটা কি আছে, ওইটা চাপ দিলে হয়। যাই হোক, তো জিনিসটা হচ্ছে আপনারা কন্ট্রোল স্ল্যাশ চাপ দিবেন। কন্ট্রোল স্ল্যাশ চাপ দিলে দেখবেন যে আপনার এই জিনিসটা মানে কমেন্ট আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি কন্ট্রোল স্ল্যাশ দেন এখানে, দেখবেন এই জিনিসটা আবার চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কমেন্ট জি নিয়ে ভাই কোনো পাচ্ছি। মানে জি কনফিউশন আছে যে কমেন্ট জিনিসটা কি বা বুঝি নাই, লাগলে আবার বুঝাবো। কারো কোনো কনফিউশন? আচ্ছা, ক্লাস ওকে। আচ্ছা, যেটা দেখতেছিলাম আমরা, তো আমরা ধরেন অনেকগুলো ট্যাগ শিখছিলাম। একটা হচ্ছে হেডিং ট্যাগ শিখছি। হেডিং ট্যাগের কয় ধরনের হেডিং ট্যাগ আছে আমরা জানি। H1 থেকে শুরু করে কি আছে, 6 H6 ধরনের। পর্যন্ত আছে। তা আমরা সবগুলো দেখেন, 6 এগুলো অলরেডি আপনারা জানেন। পর্যন্ত। হ্যাঁ, এগুলো সবাই আপনারা জানেন। ধরেন আমি H6 টাই দেখাই শুধু। H6 হচ্ছে হেডিং 06 এরকম কিছু একটা লিখলাম। হেডিং 06 টা দেখতে কিরকম হয়? হেডিং 06 টা দেখতে অনেকটা এরকম হবে, ঠিক আছে? আর হচ্ছে যে ধরেন আর কি আছে, ধরেন আমি হেডিং 3 টা লিখি, ঠিক আছে? H3 সরি H3 টা লিখলাম, হেডিং 03 এরকম কিছু একটা লিখলাম, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের হেডিং 03 টা দেখতে এরকম হবে। মানে একেকটা এই যে হেডিং 1 টু মানে 6 পর্যন্ত যেগুলো আছে, এগুলো হচ্ছে কি সাইজের তারতম্য হয়। মানে আপনার একটা সাইজ একটু বড় হবে, আরেকটা ছোট হবে, এরকম আরকি। H1 থেকে H6 পর্যন্ত জিনিসটা কন্টিনিউ হবে। এছাড়া আমরা আরো অনেক ট্যাগ শিখছি। প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগটা কি বলেন তো? প্যারাগ্রাফটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে এই যে অনেক ধরনের টেক্সট আসে না, ধরেন আমি এটা কেটে দিই। আমি এই যে দেখেন এখানে অনেক ধরনের টেক্সট আসে না, এই যে মাঝখানে দেখেন, এই যে এখানে দেখেন অনেক ধরনের টেক্সট আছে, তো এগুলো অনেকটা প্যারাগ্রাফের মতো লাগে দেখতে। তো যার কারণে এটার একটা ট্যাগের মধ্যে ফালানো হয়, যে প্যারাগ্রাফ ট্যাগ। এখন কথা হচ্ছে আমরা তো যে কোনো জায়গা থেকে একটা ট্যাগের জন্য একটা সেন্টেন্স এখানে কপি করে নিয়ে আসতে পারি, দেখতে পারি যে কিরকম লাগে দেখতে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা। আমরা যদি এটার আচ্ছা দেখেন, আমরা যখন কোড করব দেখবেন অনেক সময় লম্বা লাইন যখন লিখি, আমার জিনিসটা ট্রেনের মতো করে কি চলে যাচ্ছে সোজা একদিকে। আর কথা হচ্ছে এটাকে আমি একটা লাইনের মধ্যে যদি নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে? আমরা যদি ভিউতে Alter যাই, র্যাপ করতে হবে, টগল র্যাপ। ওয়ার্ড র‍্যাপ নামে একটা জিনিস আছে, হ্যাঁ? এটা চাপ দিতে পারেন। এটার মধ্যে ক্লিক করলে দেখবেন এই জিনিসটা আপনার একই মানে একটা উইন্ডোর মধ্যে টগল চলে আসছে। ওয়ার্ড র্যাপ। এখন এটা ছাড়া আরেকভাবে করতে পারেন, যে কিবোর্ডের অল্টার জি চাপ দিবেন বা জেড, মানে অল্টার জেড চাপ দিলে দেখবেন এই জিনিসটা আবার ঠিক হয়ে গেছে। এটাই। তো অল্টার জেড চাপ দিলে দেখবেন এটা আবার লম্বা হয়ে যাচ্ছে, আবার যদি দেন এটা আবার এরকম একটা উইন্ডোর মধ্যে এসে পড়বে। আমি এটা সেভ দিলাম। আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, কোথায় আছে? দাঁড়ান, এইটা হচ্ছে এখানে আছে। এই যে আমাদের সেন্টেন্স এসে পড়ছে। এখন কথা হচ্ছে আমরা আপনাদেরকে একটা শর্টকাট দেখাইছিলাম। সেটা হচ্ছে যে ধরেন আপনি একটা ওয়েবসাইট বানানোর জন্য অনেক আপনার ডামি টেক্সট লাগবে, লাগে না? আপনারা যখন ক্লায়েন্টের ওয়েবসাইট বানাবেন সবসময় কিন্তু ক্লায়েন্ট আপনাকে আগে টেক্সট দিয়ে দিবে না, ঠিক আছে? আপনাকে টেক্সট আগে দিবে না। কিংবা আপনি ধরেন বাসায় প্র্যাকটিসের জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন। এখন আপনার কাছে কি কনটেন্ট রেডি আছে? তা কিন্তু নাই, ঠিক না? কনটেন্ট তো আপনার কাছে নাই। তো তখন আপনি কি করবেন? কনটেন্ট যদি না লরেম থাকে, ইসলাম। তখন হচ্ছে লরেম ইপসাম নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে ডামি টেক্সট আনতে পারেন। কিংবা আমাদের ভিজুয়াল কম্পোজার যদি আপনারা ইউজ করেন, এখানে একটা শর্টকাট আছে যে আপনি লরেম লেখার পরে ধরেন আপনি লিখলেন 100, মানে হচ্ছে 100টা ওয়ার্ডের আপনার টেক্সট এখানে সব অ্যাড হয়ে যাবে। দেখেন 100 লিখলাম, দেখেন 100 ওয়ার্ডের এখানে যদি আপনি গণা শুরু করেন, দেখবেন যে এখানে 100 ওয়ার্ডের টেক্সট এসে পড়ছে। তো আমি যদি এটা ওয়েবসাইটে গিয়ে রিলোড দিই, দেখবেন যে আমার এখানে আসতেছে। এখন কথা হচ্ছে আমি 100 না দিয়ে ধরেন আপনি এটা কেটে দিলেন, না আমার 100 লাগবে না, আমি চাচ্ছি যে লরেম 50 দিতে, মানে 50 ওয়ার্ডের টেক্সট এসে পড়বে এখানে। দেখেন এখানে 50 ওয়ার্ড 100 থেকে কমে 50 হয়ে গেল। আপনি যদি চান যে না আমি 50 না আমি 10 দিব কিংবা 5 দিব, ঠিক আছে? ধরেন 10 দিলেন, 10 ওয়ার্ডে টেক্সট এসে পড়বে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। সব বুঝতে পারছেন এটার কাজটা কি? শর্টকাটটা কেমন করে আনতে হয় সব বুঝতে পারছেন? জাস্ট কিচ্ছু না, আপনাকে করতে হবে কি, যে আপনি ধরেন জি আপনি ভাই বুঝতে পারছি। লরেন ধরেন আপনি লিখলেন যে 50, লেখার পরে দেখবেন যে আপনি ধরেন এটা সরে গেল, হ্যাঁ? এখন আপনার কিবোর্ডের এই যে অ্যারো সাইনটাকে আপনি সরায় ফেললেন, দেখবেন যে আপনার এই জিনিসটা কাজ করতেছে না। আপনাকে কি করতে হবে, যে আপনার প্রত্যেকটা এক্সটেনশনে কি বলে যে আপনার কোড এডিটরে কিছু এক্সটেনশন থাকে, তো এগুলা হচ্ছে আপনার অটোমেটিক্যালি আপনার হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে দেওয়া আছে, যার কারণে আমরা শর্টকাট জিনিসগুলো ইউজ করতে পারি। তো এটাকে অনেকটা এমএড বলা হয়। তো এই যে দেখতেছেন এমএড অ্যাব্রিভিয়েশন, এটা হচ্ছে যে আপনি যখন একবার মানে সাজেশনটা থাকা অবস্থায় যদি আপনি এন্টার প্রেস করেন, এটা কাজ করবে। এখন সাজেশনটা চলে গেছে,
চলে যাওয়ার পরে আপনি এটার আবার ফেরত আনবেন কেমন করে? আপনি আবার আগের জায়গায় আসবেন, কিবোর্ডে দেখেন, কিবোর্ডের দেখেন সিলেকশনটাকে আমি সরাইতেছি। সবাই খেয়াল করেন। আমি সরানোর পর ধরেন লাস্টের ওয়ার্ডটাকে আমি একটু রিমুভ করব। করার পর এখানে যাই এড করি দেখবেন আপনার সাজেশনটা এসে পড়ছে। ঠিক আছে? আবার এন্টার প্রেস করলাম, দেখবেন 50 ওয়ার্ডের টেক্সট এসে পড়ছে। আমি ওয়েবসাইটে যাই, দেখেন এটা 50 ওয়ার্ড হয়ে গেল। তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে আচ্ছা, এই যে শর্টকাটটা কেমন করে ইউজ করতে হয় সবাই বুঝতে পারছেন নাকি কনফিউশন আছে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু একটা জিনিস দেখেন যে আমরা ধরেন এই যে আমাদের একটা প্যারাগ্রাফ আছে। এখন কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা টেক্সটের মাঝখানে কোনো একটা জিনিসকে আপনি একটু হাইলাইট করতে চাচ্ছেন, যে আপনি এটা বোল্ড করতে যাচ্ছেন। এটা করার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমরা এখানে এসে ধরেন কোথায় কোথায় কি দেওয়া যায়। আচ্ছা, এই যে এখানে একটা টেক্সট আছে। এই যে এই টেক্সটটাকে আমি একটু বোল্ড করতে চাই। বোল্ড করার যে সিস্টেমটা সেটা হচ্ছে আমাদের HTML এ আমাদের হচ্ছে বোল্ড করা একটা ট্যাগ আছে, সেটার নাম হচ্ছে বি ট্যাগ। বি লিখে যদি আপনি নরমালি আমাদের কি বলে ভিজুয়াল স্টুডিও কোডে এত সহজভাবে সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনার কষ্ট করে এভাবে করে করে পুরো কোডটা লেখা লাগবে না। আপনি দেখবেন এই যে লেখার পরে দেখবেন অটোমেটিক্যালি বাকি অংশটুকু এসে পড়ছে। এছাড়াও আপনি যদি শুধুমাত্র বি লেখেন, বি চাপার পরে ট্যাব কিংবা এন্টার প্রেস করেন, দেখবেন আপনার বোল্ড একটা এসে পড়ছে। ধরেন আপনি পি ট্যাগ লিখবেন, পি লেখার পর ট্যাব কিংবা এন্টার প্রেস করবেন, দেখবেন আপনার ট্যাগটা পুরোটা এসে পড়ছে। আপনার ধরেন আপনি H1 লিখলেন, লেখার পরে আপনি ট্যাব বা এন্টার প্রেস করবেন, দেখবেন এসে পড়ছে। ধরেন আমি একটা ডিপ ট্যাগ লিখবো, ঠিক আছে? ধরেন আপনি যাই লেখেন, লেখার পর ট্যাব কিংবা এন্টার প্রেস করবেন, দেখবেন পুরো জিনিসটা এসে পড়ছে। এই কারণে আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করি যে অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোডটা ইউজ করবেন। এটা আপনার অনেক মানে স্বল্প সময়ে আপনি কোড করতে পারবেন। তো যাক, আমি কোনো একটা টেক্সট এখানে ধরেন আমি বি ট্যাগ, নরমালি কি প্যারাগ্রাফ ট্যাগগুলো দেখতে কিরকম হয় এরকম। আবার হচ্ছে শুধুমাত্র বোল্ড থাকে কারা? এই যে হেডিং ট্যাগগুলো শুধুমাত্র বোল্ড থাকে। এছাড়া আপনার অন্যান্য সবকিছুই আপনার হচ্ছে মানে টেক্সটগুলো দেখতে অনেকটা এরকম হয়। তো এখন কথা হচ্ছে যে আমি একটু একটা টেক্সটকে একটু হাইলাইট করতে চাই। ধরেন কিছু লিখলেন যে উই লাভ কোডিং, ঠিক আছে? ঠিক আছে, এরকম কিছু একটা লিখলেন, উই লাভ কোডিং। এখন যদি আমি এটা রিলোড দিই, দেখেন এই জিনিসটা একটু হাইলাইট ভাবে আসতেছে। এখন ধরেন আপনি কোন একটা টেক্সটের মাঝখানে কোন একটা লাইনকে হাইলাইট করতে চান, কি করবেন? তাহলে সহজভাবে আপনি এখানে একটা বি ট্যাগের স্টার্ট ট্যাগটা লিখবেন। আপনি বি ট্যাগটাকে ওপেন করলেন, করার পর আপনি এখানে এটার যেখানে শেষ করতে চান, এটা কোথায় শেষ করতে চান, এই জায়গাটা এখানে এসে ক্লোজিং ট্যাগটা লিখে দিবেন। সেভ দিলেন। তারপরে যদি আমরা ওয়েবসাইটে রিলোড দিই, দেখবেন আমাদের যেখানে আমি এই যে দেখেন আওয়ার অনলাইন ভেট কনসালটেশন সার্ভিস হেল্পস অ্যাসিস্ট, এই যে সামথিং এরকম কিছু একটা আছে। এই জিনিসটা দেখেন কোথায় শেষ হয়েছে, এই যে রুরাল এরিয়াসে, আর শুরু হয়েছে আওয়ার অনলাইন ভেট। দেখেন আওয়ার অনলাইন ভেট থেকে রুরাল এরিয়া পর্যন্ত আমাদের এতটুকু লাইন আমরা হাইলাইট করে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে এইখানে কোনো একটা লাইন হাইলাইট করতে, তাহলে কি করবেন? ধরেন জাস্ট হচ্ছে এখানে গিয়ে বিট একটা লিখবেন, বোল্ট একটা লিখবেন, লেখার পর এটাকে কোথাও গিয়ে ক্লোজ করে দিবেন। ধরেন আমি এই জায়গাটা ক্লোজ করতে যাচ্ছি, ক্লোজ করলাম, সেভ দিলাম। এই যে দেখেন আমার এতটুকু অংশ হাইলাইট হয়ে গেল। সব বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? জি না ভাই। না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা সাধারণত একটা টেক্সটকে হাইলাইট করার জন্য বোল্ড ট্যাগ ইউজ করি। এছাড়া আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে বোল্ড ট্যাগের মতো করে কাজ করে, সেটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগটা দেখেন যে স্ট্রং। হ্যাঁ, স্ট্রং ট্যাগটা কোথায় কোথায় দেওয়া যায়, ধরেন আমি এই যে ড্রগার্স.com, এটাকে আমি স্ট্রং ট্যাগের মধ্যে দিব। দেখেন আমি এই জিনিসটা হাইলাইট করতে চাই, আর কিছু না, জাস্ট হচ্ছে এটাকে আমি হাইলাইট করব কোথায় কোথায়, এই যে ড্রগার্স.com, এটাকে আমি হচ্ছে যে হাইলাইট করতে চাই। কিভাবে করা যায়? আমরা এখানে এসে আমরা চাইলে বি ট্যাগও লিখতে পারি, কিংবা স্ট্রং নামে একটা ট্যাগ আছে, স্ট্রং, ঠিক আছে? স্ট্রং নামে ট্যাগ আছে, সেইটাকে আমি এখানে লিখলাম, লেখার পর এটাকে স্টার্ট করলাম। আচ্ছা সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার এই যে মেন সেন্টেন্সটা চলে গেছিল। তো যাক, আমি এখানে STRONG লিখলাম, স্ট্রং লিখলাম, লেখার পর আমার স্টার্ট করলাম, এটাকে ক্লোজ করব কোথায়, যে এই যে ড্রগার্স.com এর যেখানে মানে COM শেষ হয়েছে, এখানে আমি এটাকে ক্লোজিং ট্যাগটা দিয়ে এন্ড করে দিলাম। তারপরে আমি এখানে যদি আমাদের ওয়েবসাইটে রিলোড দিই, দেখতে পারবেন আমার ড্রগার্স.comটা এখন হাইলাইট হয়ে গেছে। দেখছেন সবাই? মানে খেয়াল করতেছেন কি হচ্ছে এখানে? সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, তো এটা গেল আমাদের বোল্ড, স্ট্রং ট্যাগ, এগুলো আমরা দেখলাম। আর কি কি দেখা যায়, ধরেন আপনি আপনার ওয়েবসাইটে কোথাও একটা লিঙ্ক প্রকাশ করতে চাচ্ছেন। লিঙ্ক বলতে যে ধরেন আমরা উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়া, কি ব্যাপার, উইকিপিডিয়াতে গেলাম, ধরেন
উইকিপিডিয়াতে গিয়ে বাংলাদেশ লিখে সার্চ করলাম, এই যে দেখেন বাংলাদেশ, এই যে দেখেন আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে দেখেন এই যে বাংলাদেশ নামে আমি সার্চ করলাম উইকিপিডিয়াতে, এখানে আসার পরে দেখেন এখানে অনেকগুলো টেক্সটের মাঝখানে দেখেন নীল নীল কয়েকটা জিনিস দেখা যাচ্ছে। এই নীল জিনিসগুলো হচ্ছে যে আপনার ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট আছে, এর মাঝখানে আপনি এক ওয়েবসাইটের একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কে লাফায় লাফায় চলে যেতে পারবেন। কিরকম? এই যে দেখেন বাংলাদেশ ফর্মস দ্য লার্জার ইস্টার্ন পার্ট অফ বেঙ্গল রিজিয়ন, তারপর হচ্ছে আরেকটু নিচে যাই, ধরেন এই যে দেখেন দ্য বর্ডার্স অফ মডার্ন বাংলাদেশ ওয়ার এস্টাবলিশড উইদিন দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন অগস্ট 1947, মানে আমাদের ওই যে কি স্বাধীনতার আগে যখন হচ্ছে 47 সালে কি যে দেশ কি মানে ভাগ হয়ে গেছিল না, আপনার পাকিস্তান ইন্ডিয়া কি ডিভাইডেড হয়ে গেছিল, তাই না? ভাগ হয়েছিল। হ্যাঁ, তো এই যে পার্টিশন অফ বেঙ্গলে যদি আপনি ক্লিক করেন, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন আমি কোথায় চলে যাচ্ছি। এই দেখেন বাংলাদেশ থেকে দেখেন আমি আরেকটা ওয়েবসাইটে চলে গেছি, মানে এইখানে দেখেন আগের ইউআরএলটা কি ছিল, এখানে কি ছিল wikipedia.com wiki/বাংলাদেশ। যখন আমি পার্টিশন অফ বাঙ্গালে ক্লিক করলাম, দেখেন এটা কই চলে গেল, পার্টিশন অফ বেঙ্গল নামে একটা আলাদা একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলের জন্য একটা মানে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন, এইখানে এই রিলেটেড অনেক ইনফরমেশন পাচ্ছি। এখন ধরেন আমি আবার আগের জায়গায় ব্যাক করি, এখন এখানে দেখেন ইস্ট পাকিস্তান নামে একটা জিনিস আছে, এটা আমি ক্লিক করলাম, দেখেন ইস্ট পাকিস্তান নামে যে জিনিসটা, এখানে আমি চলে যাচ্ছি। তো এখন আমি চাইলে আমার ওয়েবসাইটে এই ধরনের জিনিসগুলো করতে পারি। কীভাবে করা যায়? যে আমাদের একটা ট্যাগ আছে, এটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখন নর্মালি ট্যাগগুলো দেখতে কিরকম হয়, যে এরকম হয়, পি ট্যাগ, আমরা ক্লোজ মানে স্টার্ট করি, এটারে ক্লোজ করি, ঠিক না? তো তো আমরা যখন অ্যাঙ্কর ট্যাগটা লিখবো তখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে আমরা এ তো ব্যবহার করে লিখলাম, তারপর হচ্ছে এটারে ক্লোজ করব হচ্ছে আমরা এমন করে। এখন এটার ভিতরে ধরেন আপনি কিছু একটা লিখলেন যে ধরেন আপনি কিছু একটা লিখলেন যে ভিজিট আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে, আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু একটা লিখলেন, সেভ দিলেন, ঠিক আছে, ভিজিট আওয়ার ওয়েবসাইট এরকম লিখে সেভ করলেন। করার পর যদি আমাদের ওয়েবসাইটে আসি, এখানে আসলাম, আসার পরে দেখেন সার্চ করলাম, দেখেন এখানে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, আমাদের স্পেসিফিক্যালি কিছু শো করতেছে না, আমাদের জাস্ট হচ্ছে একটা নর্মাল একটা জিনিস আছে, এটা আমাদের ক্লিক করলে কোথাও যাইতেও পারতেছি না। এখন কথা হচ্ছে এটা কেমন করে করব, তাই না? তো এটা করার যে প্রক্রিয়াটা, আমি এটা কেটে দিই, ধরেন এখানে আসি। এখন আমাদের নর্মাল যেভাবে ট্যাগ আছে ওইটার মতো করে আমরা যদি এই যে আমাদের এইভাবে করে যদি আমরা হাইপার লিঙ্ক করতে চাই, কিংবা আমরা একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা লিঙ্ক অ্যাটাচ করতে চাই, সেটা নর্মালি এভাবে করে লিখলে আমাদের চলবে না। এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা আমরা নর্মালি তো এই জিনিসগুলোকে একটা ট্যাগ বলা হয়, ঠিক না? ট্যাগের ভিতর আমরা নতুন একটা জিনিস অ্যাড করব, যার নাম হচ্ছে অ্যাট্রিবিউটটা কি? href। আমাদের কি করতে হবে, আমরা একটা অ্যাট্রিবিউট লিখবো, অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের ভিতরে লিখতে হবে যে href, এটা দিয়ে বোঝায় যে হাইপার রেফারেন্স। হ্যাঁ, যে আপনি একটা ওয়েবসাইটের ভিতরে মনে করেন যে আরেকটা ওয়েবসাইটের রেফারেন্স দিচ্ছেন, ঠিক আছে, মানে এই যে আমরা একটার সাথে আরেকটা লিঙ্ক করি না, এই যে যেমন উইকিপিডিয়ার মধ্যে কি করছি, ইস্ট বেঙ্গলের, কিংবা হচ্ছে যে আপনার যে কোনো যে বেঙ্গল রিজিয়ন, চিটাগাং, এগুলো সবগুলোকে একটা লিঙ্ক করা আছে। দেখেন আমি যদি চিটাগাং ক্লিক করি, আমার বাংলাদেশ থেকে চিটাগাং চলে যাচ্ছে। ওকে, সো এইভাবে করে আপনি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে রেফারেন্স লিঙ্ক তৈরি করে দিতে পারবেন। আমরা এটা কীভাবে করে লিখবো, যে কোনো ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট লিখবো যার নাম হচ্ছে হাইপার রেফারেন্স, এটাকে শর্টকাটে href বলা হয়। তারপর আমাদের যে জিনিসটা করতে হবে, একটা সমান সমান চিহ্ন দিতে হবে, ইকুয়ালস টু সাইন দেওয়ার পর আমাদের দুইটা ইনভার্টেড কমা এইভাবে করে ইউজ করতে হবে। এখন দুইটা ইনভার্টেড কমা তো ইউজ করছেন, ঠিক আছে, এখন ইউজ করার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ওয়েবসাইটে ভিজিট করতে চান সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কি আছে দেখি তো, এই যে ধরেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিতে যাচ্ছি, যে এই মানে আমাদের এই যে index.html এর যে ক্লাস 9, এই ফাইলের এখানে একটা আমি লিঙ্ক তৈরি করতে চাচ্ছি, যেখানে ক্লিক করলে আমার হচ্ছে যে এই ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এটা করার জন্য কি করব, যে এখানে হাইপার রেফারেন্স লিখলাম, লেখার পর আমরা অ্যাট্রিবিউট লিখছি, অ্যাট্রিবিউটের পরে সমান সমান চিহ্ন দিয়ে দুটো ইনভার্টেড কমা দিছি, এর মাঝখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা লিখে দিব। আর অবশ্যই খেয়াল করবেন যে শুধুমাত্র ওয়েবসাইটের নাম দিলে চলবে না, আপনাকে অবশ্যই এই যে মানে নর্মালি একটা ওয়েবসাইটের ইউআরএল দেখতে যেরকম হয়, http, তারপর হচ্ছে কোলন দিবেন, তারপর দুইটা স্ল্যাশ দিবেন, তারপর পুরো ইউআরএলটা লিখবেন। তো আমি এটা সেভ দিই, দেখেন এখন দেখতে কেমন দেখা যায়। আমি যেহেতু উই লাভ কোডিং এর কোডটাকে বাদ দিয়ে দিছি, শুধুমাত্র ভিজিট আওয়ার ওয়েবসাইট অংশটুকু আছে। দেখেন আগে আমার ভিজিট আওয়ার ওয়েবসাইটটা দেখতে কিরকম দেখা যাচ্ছিল, এরকম। এখন দেখবেন এটার পুরো জিনিসটা দেখতে চেঞ্জ হয়ে গেছে। আমি সেভ দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে রিলোড দিই, দেখেন এখন আমার আগের মতো করে কিন্তু নাই, ঠিক আছে। নর্মালি যদি আমি একটা ট্যাগ লিখি, আমি আগে যেটা করছিলাম সেটা হচ্ছে যে এই ট্যাগ লিখছিলাম এমন করে, এই ট্যাগ লেখার পরে এখানে এটার ভিতরে হচ্ছে যে আমি এই জিনিসটাকে বাদ দিয়ে দিছিলাম, এইটাকে বাদ দিয়ে আমরা কি করছি, এটার ভিতরে কিছু একটা টেক্সট লিখছিলাম, তাই না, ভিজিট আওয়ার ওয়েবসাইট এরকম কিছু একটা লিখছিলাম, যে ভিজিট সামথিং,
ভিজিট এরকম কিছু একটা টেক্সট লিখছিলাম। তো দেখেন দুটার মধ্যে পার্থক্যটা কি? নর্মালি আপনি যখন লিখবেন, কি হলো, সেভ হয় নাই, সেভ হয়েছে, রিলোড। এই যে দেখেন নর্মালি আমার জিনিসটা দেখতে এরকম হবে। যখন আমি যে হাইপার রেফারেন্স অ্যাড করব এবং অ্যাট্রিবিউট ভ্যালু দিব সাথে, তখন দেখবেন আপনার জিনিসটা দেখতে আলাদা হয়ে যাচ্ছে। দেখেন এটার উপরে মাউসটা যদি আপনি নেন, এটাকে বলা হয় মাউস হোভার করা। হোভার করলে দেখেন কিছু দেখাচ্ছে না, কিন্তু এই টেক্সটের উপর যদি মাউসটা নেন কিংবা হোভার করেন, এই দেখেন এখানে একটা আপনার হাতের মতো একটা চিহ্ন আছে। এটা কারণটা কি? আপনি এটার মধ্যে ক্লিক করলে কিছু একটা হবে, এটা বোঝাচ্ছে। তো আমি এই অংশটুকু ডিলিট করে দিই, এটা আমাদের লাগবে না, এটা জাস্ট বোঝানোর এটা জন্য লিংক। রাখলাম। হ্যাঁ, তো এটা লিঙ্ক যে একটা ওয়েবসাইটের মধ্যে আছে, এটা বোঝানোর জন্য আপনার এই জিনিসটা দেখাচ্ছে। তা আমি মাউসটা নিলে দেখতে পাচ্ছেন যে জিনিসটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন কি হচ্ছে, যে আমার এই যে আমার index.html ছিল, ওইখান থেকে আমি কোথায় চলে গেলাম, সরাসরি আমার ওয়েবসাইটে চলে গেলাম। ঠিক আছে, এই যে দেখেন আমি আবার আসি, এখানে আবার ক্লিক করি, ক্লিক করলে দেখবেন এই জায়গায় চলে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে আপনি মনে করেন যে চলে তো গেলেন, ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে না আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব দিচ্ছি, তাহলে কি হচ্ছে, নিউ ট্যাব ওপেন করতেছেন, তাই না? এখন আপনি চাইলে এমন একটা সিস্টেম করতে পারেন যে এটার মধ্যে ক্লিক করলে ডিরেক্ট আপনার নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হবে। যেটা কেমন করে করা যায়, আমাদেরকে কি করতে হবে, আমরা সবাই বুঝতে পারছি তো href এর কাজটাকে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট হবে। অ্যাট্রিবিউট। এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা হচ্ছে এই যে অ্যাট্রিবিউটটা হচ্ছে href, আর ভ্যালু কোনটা, ভ্যালু হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংকটা। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের একটা জিনিস আছে, টার্গেট নামে একটা জিনিস আছে, এটা আরেকটা অ্যাট্রিবিউট। এটার ভিতরে কি লিখতে হয়, এই যে এভাবে করে আমরা একটা, ব্ল্যাঙ্ক। হ্যাঁ, একটা আমরা অ্যাট্রিবিউট লিখলাম, একটা একটা হচ্ছে যে একটা ভ্যালু লিখলাম। টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট দিয়ে বোঝাচ্ছি যে তুমি এটাকে কোথায় টার্গেট করতে চাচ্ছ, আর ব্ল্যাঙ্ক দিয়ে বোঝাচ্ছে যে এটাকে এমন জায়গায় একটা ব্ল্যাঙ্ক ভাবে টার্গেট করছে যেটার মধ্যে ক্লিক করলে আমার একটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। দেখেন আমি আবারও দেখাচ্ছি যে আমি এটার মধ্যে ক্লিক করলে কি হচ্ছে, ক্লিক করলে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছে। কি হচ্ছে, তখনও কিন্তু আমি ওই যে চাইলে আমার ওই যে ক্লাস 9 এর ফাইলটা দেখতে পারতেছি, ইন্ডেক্স ফাইলটা, তাই না? আমাকে ব্যাক করতে হইতেছে, করে তারপর দেখতে হচ্ছে। এখন যদি আপনি চান যে না আমি এটাকে ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব দিয়ে যেভাবে করে ওপেন হয়, এটা সরাসরি এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। এটার জন্য কি করতে হবে, আমাকে এই যে অ্যাট্রিবিউট একটা লিখতে হবে টার্গেট, এবং এটা ভ্যালু দিতে হবে ব্ল্যাঙ্ক। তো আমি এটা সেভ দিলাম, দেওয়ার পর যদি আমি একটু ওয়েবসাইটে রিলোড দিই, রিলোড দিলাম, তারপর যদি এখন ক্লিক করি দেখবেন এটা কি হলো, কোনো কোথাও কি ভুল করছি? আচ্ছা, আমার ওয়েবসাইটটা রিলোড দিতে হবে, তার একটা কাজ করি, এখানে আসি, একটা রিলোড দিই। এই যে দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন সরাসরি নতুন একটা ট্যাবে আমার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। সবাই বুঝতে পারছেন কিভাবে করে করলাম? জি ভাই। কারো কোনো কনফিউশন? আচ্ছা, তার মানে সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, আপনারা কথা কম বলেন কেন? 17 জন আছেন, জি একটু ভাই। মানে অ্যাটলিস্ট হ্যাঁ বলবেন, তাহলে তো আমি খুশি হই। যাই হোক, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে আমরা নতুন জি আরেকটা ভাই ইনশাল্লাহ। আচ্ছা, তারপর অন্য আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ধরেন আপনি আপনার ওয়েবসাইটে একটা ছবি ডিসপ্লে করাতে যাচ্ছেন। ধরেন তাহলে কি করতে হবে? নরমালি আমাদের কি ধরেন আমি যদি এটা কেটে দিই, নরমালি ট্যাগ করি কি, যে আমরা একটা স্টার ট্যাগ দিই, ক্লোজ ট্যাগ দিই। তো ইমেজের জন্য একটা ট্যাগ আছে যার নাম হচ্ছে IMG ট্যাগ। এটার হচ্ছে কোনো ক্লোজিং ট্যাগ নেই। এমন অনেকগুলো ট্যাগের সাথে আপনি পরিচিত হবেন। সিঙ্গেল। হ্যাঁ, হ্যাঁ, এগুলোর হচ্ছে ক্লোজিং ট্যাগ না দিলেও চলে। তো এটার আমরা ইমেজ দিলাম, দেওয়ার পর হচ্ছে যে এটার ভিতরে আপনি একটা ট্যাগ দিলেন, কিন্তু বলতে হবে তো আপনার ছবিটা কোথায় আছে বা কি, তাই না? এটারে কি করতে হবে, যে এটার জন্য একটা আলাদা একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা আগে একটা অ্যাট্রিবিউট ইউজ করছিলাম হচ্ছে হাইপার রেফারেন্স। এখন যেটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে SRC কিংবা সোর্স। আমরা কি করব, অ্যাট্রিবিউটের নামটা লিখলাম যে এটা হচ্ছে সোর্স বা SRC, তারপরে হচ্ছে ক্লিক করলাম, তারপরে কি করতে হবে, সমান সমান চিহ্ন বা হাইফেন কি বলে ইকুয়ালস টু সাইন দিবেন। দেওয়ার পর হচ্ছে আবার আগের মতো করে একটা হচ্ছে যে আপনার এভাবে করে ইনভার্টেড কমা দিবেন, তারপরে আপনি বলে দিবেন যে আপনার সোর্সটা কোথায়। আপনি একটা গুগল থেকে ছবি আনতে পারেন, ধরেন আমি গুগলে যাই, আহ, ধরেন নেচার, নেচার ওয়ালপেপার, ঠিক আছে, ওয়ালপেপার এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, ধরেন আমি এই যে এই ছবিটা আমার পছন্দ হয়েছে, আমি এটা ক্লিক করলাম। ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটে এই ছবিটাকে ডিসপ্লে করতে যাচ্ছি। কেমন করে করাবো? একদম সিম্পল। আমরা চাইলে, আচ্ছা আরেকটু একটা সেকেন্ড, আমরা ছোট একটা ছবি নিই। ঠিক আছে, ছোট ছবি, ছোট ছবি, ছবিগুলো অনেক বড়। আচ্ছা, ধরেন আমি এই যে ছবিটাকে আমি ডিসপ্লে করাতে চাচ্ছি। ঠিক আছে, তা আমি করব কি, ছবিটাতে ক্লিক করলাম, করার পরে কি হয় যে একটা ছবিতে, সরি এখানে না,
এই যে ছবিটাকে যদি আমি রাইট ট্যাবে ওপেন করি, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিই, এখানে একটা লিঙ্ক পাচ্ছি, তাই না? এটা কোথাও না কোথাও হোস্ট করা আছে, তো আমি এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পর হচ্ছে যে আমি হচ্ছে যে এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন করার পর যদি আমি আমার ওয়েবসাইটে ফেরত আসি, আমার ওয়েবসাইট এখানে, আমি এখানে এসে যদি রিলোড দিই, দেখতে পারবেন যে আমার ওয়েবসাইটে ছবিটা এসে পড়ছে। ওকে, এখন কথা হচ্ছে যে আমি ছবিটা কেমন করে আনলাম, গুগল থেকে একটা ছবি নিয়ে আসছি, তাই না? ঠিক আছে, যে কোনো একটা সাইট থেকে ঢুকে একটা ছবি বের করে আনছি। তো এখন কথা হচ্ছে আপনি যদি চান, এটা তো অনলাইন থেকে মানে ছবি ডিসপ্লে করার কয়েকটা সিস্টেম আছে, একটা হচ্ছে আপনার অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। তো আমি অনলাইনে এটা ডিসপ্লে করাবো। এখন আপনি চাচ্ছেন যে না, আমি একটা অফলাইনে একটা ছবি ডিসপ্লে করাবো, আগের মতো করে আপনি ইমেজ ছবিটা দিবেন। আচ্ছা, এখানে একটা নতুন একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা আমি কি করতেছি শর্টকাটে একদম এই যে জাস্ট আইএমজি লিখতেছি। দেখেন আমি কি করতেছি, এখানে আইএমজি লেখার পর ট্যাব কিংবা এন্টার প্রেস করলে দেখবেন পুরো ট্যাগটা এসে পড়ছে। তা আসার পর দেখেন এখানে নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে অল্টার। ঠিক আছে, অল্টার নামে একটা জিনিস আসতেছে। তো এখন এই জিনিসটাকে আমরা একটু পরে দেখবো, আপাতত এটা আমরা রিমুভ করে দিই। এটা একটু পরে আমরা দেখতে পারবো জিনিসটার কাজ কি। আমি এটা রিমুভ করে দিলাম। আচ্ছা, সোর্সটা কি এতক্ষণ আমরা অনলাইনে দিছি, এখন যদি আপনি অফলাইনে ডিসপ্লে করতে চান, যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনার যেইখানে আপনার এই যে ইন্ডেক্স ফাইলটা আছে, এখানে একটা ছবি ডাউনলোড করে নিয়ে আসেন। তো কোথায় কোথায় আছে, আমরা এখানে ধরেন ওয়ালপেপার, নেচার। আচ্ছা, ধরেন আমি আমি আমার ধরেন একটা যে কোনো একটা ছবি দিই, অন্য একটা ছবি দিই। ঠিক আছে, ক্রিস্টিয়ানো রোনালদো, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, এরকম একটা ছবি আমরা আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করতে চাই। ওকে, তো আমি একটা কাজ করি, এখান থেকে টুলসে গিয়ে ছবির সাইজটা ছোট করে দিই, যেন আমাদের ছবিটা দেখতে মানে পুরো ওয়েবসাইটের জন্য ফিট হয়ে যায়। ঠিক আছে, কারণ আমি এই যে এই ছবিটাই, এটা অনেক বড় সাইজ, এই যে ছবিটা একটু ছোট আছে আশা করি। এটা একটু ছবি আছে, এটারে আমরা করলাম কি ওপেন ইমেজ ইন দ্য নিউ ট্যাব দিলাম। তারপর হচ্ছে এটা ক্লিক করে কপি করলাম, করার পর আমরা কি করি যে নর্মালি এখানে বসে দিই। তো আমি চাচ্ছি ছবিটা ডাউনলোড করতে, ছবিটা ডাউনলোড করলাম। ছবিটাকে ডাউনলোড করে কোথায় নিব, সেভ ইমেজেস দিলাম। কোথায় কোথায়, ক্লাস 8 ডেস্কটপ এর ভিতরে আমাদের ফাইলটা খুঁজে বের করি, কুমিল্লা সদর ক্লাস প্র্যাকটিস, এই যে রিভাইস ক্লাসের ভিতরে এখানে আমি জাস্ট একটা ছবি দিলাম যে রোনাল্ডো। ঠিক আছে, এরকম নামে সেভ করলাম। ঠিক আছে, রোনাল্ডো সেভ করলাম। করার পর আমরা যদি যাই, দেখেন রোনাল্ডো ডট জেপিজি নামে একটা ফাইল সেভ হয়ে গেছে। ফাইলটা কোথায় আছে, ফাইলটা আছে হচ্ছে আমার এই যে ইন্ডেক্স ফাইলটা যেখানে, ঠিক তার পাশে আমি ছবিটা রেখে দিলাম। তারপর আমাকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটে আসবো, আমরা আবার ওয়েবসাইট বলি সরি, এখানে আসবো, কোডে আসার পর এখানে গিয়ে আমি যদি এখন রোনাল্ডো ডট, এই যে দেখেন অলরেডি সাজেশন এসে পড়ছে, এটা আমাদের ক্লিক করতে পারেন কিংবা এন্টার প্রেস করলে দেবেন এই জিনিসটা এসে পড়ছে। তো আমি এই সোর্সের ভিতরে কি করলাম, এই যে আমার ইমেজ নামে একটা ট্যাগ দিছি, দেওয়ার পর আগের মতো করে একটা অ্যাট্রিবিউট দিছি সোর্স, আর ভিতরে কি ভ্যালু কোনটা, এই যে সমান সমান, এই যে হাইফেন চিহ্ন সরি ইনভার্টেড কমার ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় ভ্যালু। সবসময় মনে রাখবেন যে ট্যাগ দুই ধরনের আছে। ট্যাগের মধ্যে আমরা নর্মালি যেমন করে লিখি, এটা তো ট্যাগ নেম থাকে। তো একটা ট্যাগ নেম যদি এভাবে করে শুরু হয়, যেটার মাঝখানে হচ্ছে আপনার অ্যাট্রিবিউট থাকে, অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এই যে সোর্স কিংবা হচ্ছে এইচরেফ, এটাকে অ্যাট্রিবিউট বলা হয়। আর এটার মাঝখানে কি থাকে, ভ্যালু থাকে। সবার মনে থাকবে এই জিনিসটাকে কি বলা হয়, সবার মনে থাকবে? জি ভাই। আচ্ছা, আমি এটাকে জি ভাইয়া। কমেন্ট করে দিচ্ছি। অ্যাট্রিবিউট চালু। হ্যাঁ, তো আমি কি করলাম যে এখানে ইমেজ ট্যাগ দিলাম, দেওয়ার পরে এটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিলাম, ভ্যালু কোনটা দিলাম, রোনালদো ডট জেপিজি। এটার কারণটা কি, কারণটা হচ্ছে আমার ওই যে রোনালদোর যে ছবিটা ডাউনলোড করছি সেই ফাইলের নামটা হচ্ছে যেটা, ঠিক সেটা আমাকে দিতে হবে। আমি এটা সেভ করলাম। করার পর যদি আমি আমার ওয়েবসাইটে আসি, আসার পর যদি এখানে রিলোড দেখবো যে আমরা নতুন একটা জিনিস পেয়ে যাচ্ছি। এখানে দেখেন আমরা হচ্ছে যে আমাদের নেচারের ছবির পাশে, ঠিক পাশে রোনালদোর ছবিটা এসে পড়ছে। এখন কথা হচ্ছে আমরা আগে একটা জিনিস দেখছিলাম না, সেটা হচ্ছে নতুন একটা ট্যাগ, সরি নতুন একটা আপনার অল্টার নামে একটা অ্যাট্রিবিউট এবং এর মাঝখানে একটা ভ্যালু ছিল। অল্টার জিনিসটা এরকম যে কখনো কোনো একটা কারণে যদি আপনার ছবিটা না শো করে, ধরেন আপনি এই যে রোনালদোর এই ফাইলটার জায়গায় আপনি রোনাল্ড লিখলেন, লেখার পর কি হচ্ছে দেখেন, দেখেন আপনার কিন্তু ওই ছবিটা শো করতেছে না, তাই না? এই জায়গার মধ্যে একটা ছবি আছে, সেটা কিন্তু আপনি আদৌ বুঝতে পারবেন না। তো যার কারণে করে কি, ডেভেলপার যারা আছে, আপনি তো একজন ভবিষ্যতে ডেভেলপার হবেন, ডেভেলপারে করে কি অল্টার নামে একটা আপনার হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করে, এটার ভিতরে একটা যে কোনো একটা নাম লিখে দেয়, যে এটার ভিতরে একটা ছবি আছে, এটা বোঝানোর জন্য একটা ধরেন কিছু একটা লেখে যে এটার ভিতরে একটা ইমেজ আছে, যার কারণে আমি একটা আইএমজি নামে একটা ভ্যালু দিয়ে দিলাম।
এখন কোনো কারণে যদি আমার ছবিটা নাও শো করে, অ্যাটলিস্ট আমার যারা এখানে ভিউয়ার্স আছে কিংবা শো করে নেমটা শো করবে। এখানে আপনার এই জিনিসটা শো করবে। কিরকম দেখেন, এই যে আইএমজি নামে একটা জিনিস শো করতেছে, মানে এটাতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো একটা ইমেজ আছে, কিন্তু কোনো একটা টেকনিক্যাল রিজনে, একটা টেকনিক্যাল একটা ইস্যুর কারণে আমার ছবিটা শো করতেছে না। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা তো জি ভাইয়া। আচ্ছা তো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি আবার আগের মতো করে এখানে রোনাল্ডোটা দিয়ে দিব। দেওয়ার পর আমার এই জিনিসটা থাকলে আর কি হবে, যে আমার ছবিটা যদি না শো করে তখন শো করবে, কিন্তু যখন ছবিটা শো করবে তখন এই জিনিসটা আর দেখাবে না। ঠিক আছে, সবাই বুঝতে পারছি যে অল্টার এই অ্যাট্রিবিউট এবং ভ্যালুটা কেন ইউজ করা হয়? সবাই বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো এটা গেল। তো যাই হোক, এরপর আমরা আরো কয়েকটা জিনিস দেখি। আপনারা কেউ ফুটবল দেখেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডো হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, যার কারণে ছবিটা দিলাম। বিগ ফ্যান ভাই। ওকে, কি কোন টিমের সাপোর্টার, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা? ভাই বার্সার সাপোর্টার, কিন্তু আমি ওর খুব ফ্যান ভাই। আচ্ছা, বার্সা তো গতকাল হারছে। আচ্ছা যাই হোক, এরপর আমরা নতুন একটা জিনিস দেখি। আমরা ধরেন আমরা আপনাদের HTML আগেও লিস্ট আইটেম নিয়ে মনে পড়াশোনা করছিলাম, তো যাই হোক আমরা এগুলো প্রত্যেকটা জিনিস একটু রিভাইজ করে যাই। আমাদের কি মনে করেন, একটা ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরনের লিস্ট প্রকাশ করতে পারেন, ঠিক না? একটা ওয়েবসাইটে লিস্ট থাকতে পারে, আপনার যে কোনো টাইপের একটা লিস্ট। তো আমরা ধরেন আমাদের এখানে একটা লিস্ট করব, যে সাধারণত লিস্ট করার জন্য আপনাকে কি করতে হয়, যে আপনি দুই ধরনের লিস্ট আছে, আমি একটা একটা করে দেখাই। একটা আছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট নামে একটা জিনিস আছে, অর্ডার লিস্ট নামে একটা জিনিস আছে, তারপর হচ্ছে আনঅর্ডার লিস্ট নামে একটা জিনিস আছে। তো আমরা করব কি, এখানে ধরেন অর্ডার লিস্ট যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের ওএল নামে একটা ট্যাগ দিতে হবে। ঠিক আছে, ট্যাগের ভিতরে আমরা এখন লিস্ট আইটেমগুলো প্রকাশ করব। লিস্ট আইটেমকে আপনি মানে অর্ডার লিস্টকে আমরা কি মানে শর্টকাটে ওএল বলি, লিস্ট আইটেমকে তাহলে কি বলতে পারি আমরা? এলআই বলতে পারি, ঠিক না? আর অর্ডার এলআই। হ্যাঁ এলআই বলবো। তো এটার আমি কমেন্ট করে দিই, কমেন্ট করে দিচ্ছি এটাকে। এই মুরগি ডাকে কোথায়? আমার খুব ভালো লাগছে, অনেকদিন পর মুরগি ডাক শুনতেছি। আমি যখন দাদার বাড়ি যাই, নানা বাড়ি যাই, মুরগির ডাক সকাল সকাল সাত সকালে শুনি, ভালো লাগে। যাই হোক, আমাদের এখানে মুরগি নাই, ডাকও শুনতে পারতেছি না। তো আমরা এখন কি করবো, লিস্ট আইটেম শো করব। আনঅর্ডার লিস্টের ভিতরে কি থাকবে, লিস্ট আইটেম। লিস্ট আইটেমটা এরকম যে ধরেন আপনি যে আমরা কি কি শিখতেছি, হ্যাঁ, যে একটা ওয়েবসাইটে আপনার শেখার জন্য ইনিশিয়ালি আপনাকে যে জিনিসগুলো শিখতে হয়, যে ধরেন আপনি HTML শিখেন, তারপর হচ্ছে যে ধরেন আপনি আচ্ছা এই অর্ডার লিস্টের ধরেন আপনি একটা কিছু একটা করবেন, তো এখানে আপনি একটা উপরে একটা হেডিং দেন, ঠিক আছে, এই যে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইন শেখার জন্য আপনার যে জিনিসগুলো শেখা লাগবে, ঠিক আছে, এরকম কিছু একটা দিলেন। তারপর এখানে ধরেন আরেকটা লিস্ট আইটেম দিলেন, নাম দিলেন হচ্ছে CSS শিখতে হবে আপনাকে, তারপর আপনাকে বুটস্ট্র্যাপটা শিখতে হবে, তারপরে হচ্ছে আপনি মনে করেন জাভাস্ক্রিপ্ট শিখবেন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট শিখবেন, জাভাস্ক্রিপ্ট শিখবেন। তো এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট ওয়েব ডিজাইনের একদম বেসিক যে জিনিসগুলো শেখা লাগে, সেগুলো আমরা একটা আনঅর্ডার একটা লিস্ট প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন আমাদের ওয়েবসাইটে যদি আসি, আমরা ওয়েবসাইটে আসার পর যদি একটু নিচে যাই, এই যে দেখেন এখানে আমাদের কি লিস্টগুলো শো করতেছে, তাই না? আচ্ছা এই যে এখন কথা হচ্ছে যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে আমাদের এই লাইনগুলো দেখেন পাশাপাশি এসে পড়ছে, তাই না? এখন এই জিনিসগুলো পাশাপাশি আসার কয়েকটা কারণ আছে, এটা হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখব। তার আগে আমাদের যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু পাশাপাশি এসে পড়তেছে, এটাকে আমরা একটা ব্রেক দিতে পারি। কিরকম? প্রত্যেকটা মাঝখানে মাঝখানে একটা ট্যাগ ইউজ করতে পারি, যার নাম হচ্ছে বিআর ট্যাগ। বিয়ার দিলে হইব ভাই। হ্যাঁ, তো ব্রেক ট্যাগ গুলো ইউজ করব আমরা, হচ্ছে এখানে আরেকটা ব্রেক ট্যাগ দিব, প্রত্যেকটা কোডের মাঝখানে মাঝখানে একটা আমরা ব্রেক ট্যাগ ইউজ করতেছি, তারপর এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করতেছি। আচ্ছা এটা পরে করতেছি। দেখেন আমি কি করলাম, যে দুইটা ইমেজ, এই যে দেখেন ইমেজের আগে ব্রেক ট্যাগ ইউজ করছি, তাই না? তো এখন দেখেন কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটে দেখতে কেমন দেখা যায়, এই যে দেখেন, এই যে দেখেন এখানে একটা দেখতে ভালো দেখাচ্ছে যে সিরিয়াল আসতেছে। এখন কথা হচ্ছে যে লাস্টের যে ট্যাগটা আছে, লাস্টের ট্যাগটা কি, এখানে আমরা কোনো ট্যাগ দিই না, এটার আমরা হেডিং দিয়ে দিই। মানে কোনো ট্যাগ দিলে দেখবেন হেডিং এর ভিতরে যদি আপনি কোডটা ফালা দেন, দেখবেন যে আপনার এটা নতুন একটা লাইন তৈরি হয়ে গেছে। এইটার কারণটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্টের কারণে এই জিনিসটা হয়। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তো আমি এটার ওয়েব ডিজাইন লিখলাম, লেখার পরে এটা রিলোড দিয়ে দেখেন আমার H1 নামে একটা ট্যাগ আসছে,
এই ট্যাগের ভিতরে আমরা ওয়েব ডিজাইনের যত জিনিস শেখা লাগে সেগুলো একটা লিস্ট আকারে প্রকাশ করলাম। লিস্টটা কেমন করে প্রকাশ করতে হয়? অর্ডার লিস্টটাকে প্রকাশ করার সিস্টেমটা হচ্ছে আপনার ওএল দিয়ে আপনি প্রকাশ ULLI করবেন। হ্যাঁ, তাহলে আপনার এই জিনিসটা ইয়ে হবে। আচ্ছা, আমরা H1 না দিয়ে এটা H3 দিই, অনেক বড় হয়ে যায় দেখতে ভালো লাগবে H3 দিলে। আচ্ছা থাকুক। এখন কথা হচ্ছে এই তো আমরা একটা দিয়ে দিলাম। এখন আমরা আরেকটা লিস্ট প্রকাশ করব যার নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আচ্ছা, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা দেখতে কিরকম হয় আমরা এখনই দেখব। আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার লিস্টটা আমরা প্রকাশ করব কিভাবে? আনঅর্ডার লিস্টটা প্রকাশ করব হচ্ছে আমরা স্বাভাবিকভাবে ইউএল দিয়ে। মানে অর্ডার লিস্টের জন্য ওএল হইলে কি হবে? আনঅর্ডার লিস্ট কি হবে? ইউএল না? হবে কি না? জি ভাইয়া ULLI জি ভাই। হ্যাঁ, তারপর ভাই আমাদের ক্লাস করতে হবে কি? রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, এই যে জি ক্লাস ওকে রেকর্ড ভাই ঠিক হচ্ছে। তারপর আমরা লিস্ট আইটেমটা শো করলাম এখানে। লিস্ট আইটেম শো করার পর এখানে কি করব? লিস্ট আইটেমে ধরেন এইখানে আমরা অন্য একটা কিছু শিখবো এবার কি শেখা যায়? ধরেন ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমাদের যা লাগে, ওয়েব ডেভেলপমেন্ট আমরা যেভাবে করে করতে পারি সেটার জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে পারি। তারপর হচ্ছে যে আমরা পিএইচপি শিখতে পারি কিংবা পাইথন দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারি। তো আমরা এই জিনিসগুলো শিখলাম। তারপরে ধরেন আপনি জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক আছে যার নাম হচ্ছে আপনার ব্যাকএন্ডের ফ্রেমওয়ার্ক Node Node.js। হ্যাঁ, Node.js, ঠিক আছে? Node.js এরকম কিছু একটা দিলাম। তারপরে ধরেন এই যে দেখেন আমার এখানে আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য যে জিনিসগুলো লাগে সেটা দেখেন আনঅর্ডার লিস্ট হিসেবে প্রকাশ করছে। এখন কথা হচ্ছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডারের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে অর্ডারগুলো কি, মানে অর্ডার দিয়ে আপনি বুঝতে পারতেছেন যে একটা কোনো কিছু মানে আপনার সংখ্যা দিয়ে প্রকাশ বা মানে আপনার একটা হচ্ছে যে সাজানো গোছানো ভাবে কিছু একটা আসবে, হ্যাঁ, যে 1 2 3 আকারে। আর যখন আপনি আনঅর্ডার লিস্ট ইউজ করবেন তখন হচ্ছে আপনার বুলেট পয়েন্ট দিয়ে এগুলো শো করাবে। তো যাক, আমরা ভবিষ্যতে এটাও দেখবো যে কেমন করে হচ্ছে এই জিনিসগুলোর স্টাইলটা চেঞ্জ করতে হবে, বুলেট পয়েন্টের জায়গায় আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, এগুলো আমরা দেখবো। আমি মনে হয় আপনাদের অলরেডি দেখাইছি। তো যাই হোক, আমরা এগুলো রিভাইজ করতে থাকি। তো আমরা অলরেডি লিস্ট আইটেম করে প্রকাশ করতে হয় সেটা শিখে ফেললাম। কারো এতটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? না ভাইয়া আচ্ছা ঠিক আছে, ওকে। তার পরবর্তীতে আমরা আরেকটা অন্য কিছু দেখি। এখন ধরেন আমরা চাচ্ছি যে কি করা যায়, কি শেখানো যায়। আচ্ছা, আপনাদের টেবিল দেখাইছিলাম আমি, টেবিল। জি ভাই দেখাইছিলেন। আচ্ছা ধরেন জি আমরা ভাই দেখাইছিলেন। আমরা টেবিল যদি একটা ওয়েবসাইটে প্রকাশ করতে চাই, আমরা এরকম টেবিল ট্যাগ দিব। তারপর আমাদের যে জিনিসটা করতে হয় যে আমরা একটা ধরেন আমরা একটু গুগলে যাই। আমাদের এখানে কোথাও কোনো একটা ক্লাসে মনে টেবিল পড়ছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে ধরেন এখানে গিয়ে সার্চ করি HTML টেবিল লিখে, ঠিক আছে? HTML টেবিল, এই যে দেখেন HTML টেবিলগুলো দেখতে কিরকম হয়, এই যে এরকম আপনার একটা এরকম হবে যে ধরেন আপনার এরকম একটা হেডার থাকবে, এই যে দেখেন অনেকটা এরকম হয় HTML টেবিলগুলো দেখতে, ঠিক আছে? যে একটা হেডার থাকবে এরকম, উপরে একটা টেবিল একটা হেডার থাকবে, তারপর নিচে ডাটা থাকবে এরকম। তো আমরা জিনিসটা যদি আমরা করতে চাই এভাবে যে প্রথমে যে জিনিসটা করতে হবে, প্রথমে আপনার চিন্তা করতে হবে যে এগুলো প্রত্যেকটা কি এক একটা কি আপনার রো না? এগুলাকে কি রো বলা যায় না? এগুলাকে এক একটা রো না? জি ভাইয়া। আর কলাম কোনটাকে বলা হয়? জি ভাইয়া। আচ্ছা, টেবিলের রো তো ঠিক আছে, এখন কথা হচ্ছে কলাম জি কাকে বলে? ভাইয়া লম্বাগুলা কলাম হ্যাঁ, লম্বাগুলো হচ্ছে কলাম, তাই না? তো আমরা যদি এখন একটা এইভাবে করে প্রকাশ করতে চাই, কি করতে হইতে পারে যে আমরা প্রথমে হচ্ছে টেবিল দিলাম, দেওয়ার পরে ধরেন আপনি দিলেন যে টিআর, ঠিক আছে? টিআর নামে একটা টেবিল রো, এটাতে কি বোঝায়? টেবিল রো, মনে রাখবেন টেবিল রো। তা আমরা হচ্ছে এটাকে কমেন্ট আউট করে দিই, টেবিল রো প্রকাশ করব। তারপর টেবিল রোটা এরকম হবে যে এখানে এটার ভিতরে ধরেন আপনি টেবিলে একটা হেডার দিবেন, ঠিক আছে? আমরা একটু দেখি, আমরা সবগুলা কোড লিখি, কনফিউশন থাকলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তারপর টেবিল হেডার দিব। টেবিল হেডারটাকে প্রকাশ করা যায় কিভাবে করে? টিএইচ দিয়ে, তাই না? তো আমরা এটা আগে একটু লিখলাম, এটা একটু লিখে নিলাম। লেখার পর আমি এখানে একটা কিছু একটা লিখলাম যে ধরেন কি লেখা যায়, যে ধরেন স্যালারি, ঠিক আছে? আচ্ছা, আমাদের দাঁড়ান একটা সেকেন্ড, আর একটু সুন্দর কোনো টেবিল বার করি যেটার মধ্যে আর একটু ডাটা আছে।
আচ্ছা এই যে দেখেন এটার মধ্যে যে কান্ট্রি ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজ, তো আমরা করব কি যে প্রথমে যে রো গুলো আছে, এই যে ফার্স্ট রোতে দেখেন কি কি আছে, কান্ট্রি ক্যাপিটাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা এই জিনিসগুলোকে একটু আনি, ঠিক আছে, যে কান্ট্রি কান্ট্রি তারপর আরেকটা হেডার হবে এরকম আমার ক্যাপিটাল ক্যাপিটাল তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা টেবিলের প্রথম যে রোটা আছে সেটাকে প্রকাশ করতে যাচ্ছি, ঠিক আছে, এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ। তো আমরা কি করতে পারি, আমরা এখানে এসে রিলোড দিয়ে একটা আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা ওয়েবসাইটের যে জিনিসটা লাগে ইনিশিয়ালি সেই জিনিসটা শো করতেছে। ঠিক আছে, আমাদের এখানে কি আসতেছে, এখানে একটা আপনার দেখতে পাচ্ছেন যে একটা কান্ট্রি এই জিনিসটা আসছে, কোথায় কোথায় ছবিটা, এই যে এই জিনিসটা আসছে, তারপর হচ্ছে ক্যাপিটাল আসছে, ল্যাঙ্গুয়েজ। এখন কথা হচ্ছে এইখানে তো কালার আছে, আপনার হচ্ছে আবার ওই যে কি বলে একটা বর্ডারের মতো আছে, এটা কেন নাই, কারণ আমরা এখন এইচটিএমএল এ কাজ করতেছি। যখন আমরা সিএসএস দিয়ে কাজ করব, সিএসএস এর কাজটা হচ্ছে ওয়েবসাইটে কি স্টাইল প্রয়োগ করা, তাই না? তো আমরা ওয়েবসাইটে জানি যখন এইচটিএমএল ইউজ করা হয় তখন কি কাইন্ড অফ আপনার হচ্ছে যে একটা স্কেলিটন বা একটা ওয়েবসাইটের কি মানে একটা কঙ্কাল দাঁড় করেন। আর আপনি যখন এটার স্টাইল করতে চাবেন, কালার টালার ইনপুট করবেন, তখন কি হবে, তখন আপনার একটা সিএসএস এর প্রয়োগ করতে হবে। তো আমরা আপাতত যেহেতু নর্মালি করতেছি, আমরা দেখে যে এটা কেমন করে করা যায়। তারপর আমরা কি করতে পারি, এখানে আবার আসি। এখানে আসার পর আমরা প্রথম রোটা তো লিখে ফেলছি, আমাদের দ্বিতীয়তে আরেকটা রো লিখতে হবে। ঠিক আছে, রো লেখার জন্য আমরা যেটা করব, আমরা এখানে আবারও কিছু একটা লিখবো, টেবিল রো লেখার পর এখন আমরা করব কি, আমরা তো একটা টেবিলে হেডার দিলাম, তাই না? হেডারটা দেখতে এরকম হচ্ছে, তো আমরা এখন কি করব, ডাটা ইনপুট করব, টেবিল ডাটা, টেবিল টেবল টেবল ডাটা, টেবল ডাটা। এটার আমরা হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ দিলাম, তারপরে হচ্ছে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্ট আউট করলাম, তারপর হচ্ছে এখন টেবিল ডাটা। টেবিল ডাটা প্রকাশ করার জন্য টেবিল হেডারের জন্য টিএইচ ইউজ করছি, তাহলে টেবিল ডাটার জন্য কি হতে পারে, গেস করেন কি হতে পারে, একদম ইজি একটা জিনিস, টিডি ভাই। জি ভাইয়া। টিডি। তো আমরা টিডি ইউজ করি, টেবিল ডাটা টিডি। হ্যাঁ টেবিল ডাটার জন্য টিডি ইউজ করলাম। তো এখন আমাদের টিডি লাগবে কয়টা, যেহেতু উপরে টেবিল হেডার আছে 3টা, তার মানে এখানে আমার 3টা লাগবে। এখন আমাদের আমরা চাইলে কপি করে পরের লাইনে পেস্ট করতে পারি, কিংবা কন্ট্রোল শিফট অল্টার চেপে নিচে দিতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেমন করে করলাম আবারও দেখাই, সেটা হচ্ছে যে আমি পুরো জিনিসটাকে সিলেক্ট করলাম, করার পর ভিজুয়াল স্টুডিও কোডে যে জিনিসটা শর্টকাট, সেটা হচ্ছে আপনি শিফট অল্টার চাপ দিবেন, তারপর হচ্ছে ডাউন কি চাপ দিবেন। হ্যাঁ, কিবোর্ডের 4টা কি থাকে না, আপ কি, ডাউন কি, রাইট কি, তারপর লেফট কি। এটাকে ভাইয়া সিলেক্ট করে হ্যাঁ করে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে শিফট চেপে অল্টার, ডাউন অ্যারো। হ্যাঁ শিফট অল্টার দুটো একসাথে চাপ দিতে হবে, তারপর হচ্ছে ডাউন কি। যতগুলা দিবেন ততগুলা লাইন তৈরি হয়ে যাবে। ওকে। আমরা সামনে আরো অনেক শর্টকাট শিখবো, আমরা ক্লাস করতে থাকি, অনেক শর্টকাট শিখবো, দেখবেন আপনাদের খুব সহজে কোড রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে কি কি আছে, এখানে হচ্ছে ইন্ডিয়া ক্যাপিটাল, তারপর হচ্ছে ইন্ডিয়া, ফ্রান্স, নিউজিল্যান্ড, এরকম কিছু একটা আছে। তো আমরা ধরেন যে আমরা নিজের মতো করে লিখি, যে প্রথমটা হবে কি বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের ক্যাপিটাল কি, আমরা লিখলাম এখানে ঢাকা। তারপর ল্যাঙ্গুয়েজ কি আমাদের বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমরা সেভ দিলাম। দেখেন আমরা যদি এখানে আসি, এখানে আসলে আমরা দেখতে পারবো নতুন একটা লাইন তৈরি হয়েছে, টেবিলের ডাটা বাংলাদেশ, ঢাকা, বেঙ্গলি। আমরা চাইলে এরকম আরো অনেকগুলো ইনপুট দিতে পারি। আমরা এখানে আসি, কোথায় কোথায়, এখানে আসলাম, এখানে একটা টেবিল রো তৈরি করলাম। নতুন যতগুলো আপনি লাইন তৈরি করবেন, তার মানে কি যে আপনার প্রত্যেকটার জন্য নতুন নতুন একটা রো তৈরি করতে হইতেছে, তাই না? এই যে দেখেন এখানে যদি আসেন, এইটা একটা রো, পরে আরেকটা রো তৈরি হচ্ছে। আমরা যদি এখানে আসি, এটা একটা রো, এটা একটা রো, এরকম প্রত্যেকটা একটা রো। সো আমরা এরকম আরেকটা রো তৈরি করব অন্য একটা কান্ট্রির নাম দিয়ে। ধরেন এখন দিলাম হচ্ছে এটার ভিতরে টেবিল ডাটা দিলাম, এটার ভিতরে দিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এখন আমরা চাইতেছি যে কেউ কথা বলতেছেন, একটু মিউট করে নেন। আচ্ছা ক্লাস করার অবস্থায় সবাই একটু মিউট করে রাখলে আমাদের জন্য সুবিধা হয়।
তো যাই হোক আমরা যেটা ভাই করতেছি, আপনি মিউট করে দেন। হ্যাঁ করে দিছি। তো যাই হোক যেটা করতেছিলাম সেটা হচ্ছে যে আমরা বারবার লাইন কপি করার চেয়ে ভালো না যে আমরা একবারে কয়েকটা কান্ট্রির জন্য আমরা যা যা কোড করা লাগে সেটাকে আমরা কপি করে নিই। তা আমরা এরকম ধরেন বাংলাদেশ, ইন্ডিয়া, ধরেন কয়েকটা কান্ট্রি রাখতে যাচ্ছি। ধরেন এখানে দিলাম যে এরকম করে দিলাম আর কি, ঠিক আছে? এই যে দেখেন ওদের কি কি কান্ট্রি আছে এখানে, ঠিক আছে? ধরেন আমরা ইন্ডিয়া দিলাম, তারপর ইন্ডিয়ার ক্যাপিটাল কি, নিউ দিল্লি, ঠিক আছে? তারপর হচ্ছে তারপর এখানে একটা দিলাম, নাম দিলাম হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ কি, হিন্দি, ঠিক আছে? তারপর তারপর ধরেন দিলাম ফ্রান্স, ফ্রান্সের রাজধানী প্যারিস, তারপর ওদের ল্যাঙ্গুয়েজ কি, ফ্রেঞ্চ। এরকম কয়েকটা দিলাম, ঠিক আছে? আর আর দেওয়া দরকার নাই। আচ্ছা স্পেন দিই, স্পেন, স্পেন কি মাদ্রিদ না, স্প্যানিশ, স্প্যানিশ, ঠিক আছে? এরকম কিছু একটা দিলাম, ওকে। এই যে দেখেন আমাদের এখানে টেবিলের যতগুলো ইনপুট আছে সবগুলো এসে পড়ছে। সবাই বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত কেমন করে আনতে হয়? জাস্ট সিম্পল, জাস্ট টেবিল রো দিতে হবে আপনার একটা, তারপর টেবিল হেডারের জন্য হেডার দিবেন। হেডারটা দেখেন এখানে হেডার দেওয়ার কারণে কি হচ্ছে, এই জিনিসগুলো দেখেন একটু বোল্ড আকারে আসছে, তাই না? আপনি যদি হেডারের জায়গায় টেবিল মানে টিডি দিতেন বা টেবিল ডাটা দিতেন তাহলে এই জিনিসগুলো কি বোল্ড আকারে আসতো না। ওকে, এটাই পার্থক্যটা। সবার কারো কোনো কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? না ভাইয়া। আচ্ছা, তো আমরা চাইলে আরো কিছু করতে পারি, লাইক ধরেন এখানে আপনি একটা ধরেন এইখানে একটা ক্যাপশন নামে একটা ট্যাগ দিলেন, যে আচ্ছা কান্ট্রিজ ক্যাপিটাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এরকম কিছু একটা দিলেন, যে কান্ট্রিজ ক্যাপিটাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এরকম কিছু একটা দিলেন। তো আমরা করব কি, ক্যাপশনটার এন্ড ট্যাগটাকে একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে এটাকে ট্যাব চাপ দিলাম, এইখানে আমরা এটাকে এন্ড করি, দেখি তো কেমন দেখা যায়। এই দেখেন উপরে একটা ক্যাপশন এসে পড়ছে, মানে আমাদের যে কোনো একটা টেবিলের জন্য ক্যাপশন, এটা একটা জাস্ট কিছুই না, ক্যাপশন নামে একটা ট্যাগ দিবেন, দিয়ে এটার আন্ডারে টেবিলটা রাখলাম, এতটুকু আর কিছু না। ওকে, বা এটারও চাইলে আপনি ওই নর্মালি হেডিং ট্যাগ দিয়ে করতে পারেন, আপনার যেমন ইচ্ছা আর কি। এটা কেটে দিয়ে এটা না দিলে চলবে। ওকে, আশা করি বুঝতে পারছেন সবাই। আচ্ছা আর কি কি দেখানো যায়, ধরেন কোথায়, এখানে একটু নিচে আসি। আচ্ছা আমার দেখি তো পিসিতে কোনো অডিও আছে কি? আমি কি আপনাদের এইচটিএমএল অডিও কেমনে ভিডিও আনতে হয় এগুলো দেখাইছিলাম? জি ভাই না ভাই দেখেছি। এগুলো দেখেন নাই আচ্ছা এগুলা। আচ্ছা অডিও ভিডিও কই যে আছে বলতে তো পারি না। পিসিতে তো খালি পিসিতে এরকম কোনো অডিও আছে বলে মনে হয় না। আচ্ছা যাই হোক, আমার পিসিতে আপাতত এমপি3 ফাইল ওরকম নাই মনে হয়, থাকলে আমি পরে দেখাবো না। আচ্ছা অ্যাটলিস্ট ভিডিওটা দেখাইতে পারি। আচ্ছা পরে দেখাবো না, অডিও ভিডিও আমার পিসিতে আমি কালকে স্টোর করে তারপর দেখাবো না, এখন এই মুহূর্তে ওরকম নাই। আচ্ছা, তো যাক, তো মানে এটার জন্য একটা সহজ একটা জিনিস আচ্ছা আছে, সেটা হচ্ছে আমরা একটা যে কোনো একটা অডিও ট্যাগ আছে, ভিডিও ট্যাগ আছে, এগুলো দিয়ে করতে পারি। ওকে, আচ্ছা আপনাদের আর কি দেখানো যায় এইচটিএমএল এ? ফর্ম তো মনে আছে সবার নাকি? ফর্মটা মনে আছে সবার? আপনাদের ফর্ম দেখাইছিলাম আমি ক্লাসে, ক্লাসে কি ফর্ম করাইছিলাম? হ্যালো? ফর্ম মেবি দেখেন নাই, দেখাই দেন আজকে একটু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা সেকেন্ড একটু পানি খাই। আজকে যেহেতু রিভিউ ক্লাস ভাইয়া, দেখাই দেন সবগুলো। হ্যাঁ দেখাচ্ছি।
সবাই একটু hold করুন। ওষুধটা একটু দিও তো। মিকা ওষুধ খাও। আচ্ছা, আমরা যেখানে ছিলাম যে এক একটা ওয়েবসাইটে অনেক ধরনের কন্ট্যাক্ট ফর্ম থাকে, ঠিক না? আপনারা ফর্মের সাথে তো পরিচিত যে ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম থাকলে ওখানে ঢুকে মানুষজন কন্ট্যাক্ট হ্যাঁ করে, তাই না? তো এরকম ফর্মগুলো চাইলে আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারেন। কিভাবে? যদি ফর্ম লেখে মানে নর্মালি ফর্ম আনার যে সিস্টেমটা সেটা হচ্ছে একদম সিম্পল, জাস্ট ফর্মের নামটা দিবেন, মানে একটা ট্যাগ দিবেন, ট্যাগ দেওয়ার পর ট্যাগটাকে ক্লোজ করবেন, করার পর এটার ভিতর আপনার যাবতীয় যত ফর্মের জিনিসপাতি আছে সেগুলো ইনপুট দিবেন। কীরকম? ধরেন আপনি একটা দিলেন ইনপুট নামে একটা ট্যাগ দিবেন, দেওয়ার পর হচ্ছে এখানে আপনার অ্যাট্রিবিউট থাকবে, ঠিক আছে? যে আপনি কী ধরনের ইনপুট দিতে চাচ্ছেন। হুম যে আপনি ধরেন একটা নাম দিবেন, তো নামের জন্য যেটা করতে হয় যে আমরা ধরেন এখানে একটা পি ট্যাগ দিই, বা পি ট্যাগ না দিলেও চলবে, জাস্ট আমি একটা এমনি লিখি আর কি। দেখতে থাকেন কি করতেছি। ফার্স্ট নেম দিলাম, ফার্স্ট নেম মানে আমি আমার ওয়েবসাইটের ফর্মের ভিতরে কিছু একটা দিব যে ফার্স্ট নেম, তারপর হচ্ছে এরকম ধরেন দেখেন আমি যদি ওয়েবসাইটে যাই দেখি জিনিসটা কেমন করে শো করে। এই যে দেখেন ফার্স্ট নেম নামে আমার একটা ইনপুট এসে পড়ছে। এখন আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দিই, না দিলে জিনিসটা পাশাপাশি লেগে যাচ্ছে। ব্রেক ট্যাগ সেভ। দেখেন আমাদের ফর্মের কি ফর্মে সাধারণত এরকম ইনপুট থাকে না, ফার্স্ট নেম লাস্ট নেম। তা আমরা করব কি এখানে একটা ইনপুট দিলাম, তারপর আমি একটা এখানে ব্রেক ট্যাগ দিব, দিয়ে করব কি যে এখানে লিখলাম যে লাস্ট নেম, ঠিক আছে? লাস্ট নেম। তারপরে চাইলে আপনি পাশাপাশিও লিখে দিতে পারেন যে ইনপুট ট্যাগটা এরকম একটা ইনপুট ইনপুট এরকম কিছু একটা দিলেন, তারপর দেখেন সেভ দেন। এই যে এটা সেভ দিলাম, দেখেন কি হচ্ছে আমার দুইটা ইনপুট এসে পড়ছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? আপনি চাইলে এখানে আরেকটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারেন, তাহলে কি হবে যে নতুন একটা লাইন তৈরি হবে। এখন কথা হচ্ছে যে আমি এখানে এই ফর্মের ভিতরে ইনপুট আনলাম, তারপর হচ্ছে টাইপ টেক্সট কেন দিলাম। এখন কথা হচ্ছে আপনি একটা সাধারণ একটা যখন নাম লিখবেন তখন আপনাকে অবশ্যই হচ্ছে যে এখানে আপনার ভিতরে এখানে টেক্সট নামে একটা ইনপুট দিতে হবে। নর্মালি যদি আপনি একটা মনে করেন যে একটা মেসেজ দেন তাহলে অন্য আরেকটা হবে, পাসওয়ার্ড দিলে আরেকটা হবে টাইপ। তো প্রত্যেকটা ইনপুটের বিভিন্ন ধরনের টাইপ থাকে, নামের জন্য এক ধরনের টাইপ, মেসেজ তারপর ইমেল অ্যাড্রেসের জন্য প্রত্যেকটা জন্য আলাদা আলাদা টাইপ থাকে। এখন কথা হচ্ছে আপনি যে ফর্মটা পাঠাবেন ফর্মের কিছু মেথড আছে, ঠিক আছে? ফর্ম আপনি একটা ওয়েবসাইটে তৈরি করে দিলেন, এটার একটা অ্যাকশন নামে একটা জিনিস আছে, অ্যাকশন নামে একটা জিনিস আছে, আর এটা হচ্ছে মেথড নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই অ্যাকশনের মেথডটাকে এগুলো সাধারণত আমাদের এখন তেমন একটা ইউজ নাই, যেহেতু আমরা একটা ফর্ম বানাবো এইচটিএমএল এ। এখন কথা হচ্ছে একটা আপনি এইচটিএমএল এ যদি ফর্ম বানান, এই ফর্মটাকে আপনার জায়গা মতো পৌঁছাবে? তা কিন্তু পৌঁছাবে না। জাস্ট আপনি একটা ডিজাইন করতে পারবেন বা এইচটিএমএল সিএসএস দিয়ে একটা সুন্দর একটা ফর্ম তৈরি করে দিতে পারবেন, কিন্তু একটা ফর্মকে সঠিকভাবে পৌঁছানোর জন্য ডেটাবেসের মানে কি বলে যে প্রয়োগ করতে হয়। আমাদের পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে ফর্ম ভ্যালিডেশন করে কিংবা জাভাস্ক্রিপ্ট দিয়ে ফর্ম ভ্যালিডেশন করে ফর্ম পাঠাইতে হয়। তো এখন এইটার কয়েকটা মেথড আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে মেথডের নাম হচ্ছে গেট মেথড, আর একটা হচ্ছে পোস্ট মেথড। তো আমরা এগুলো পরবর্তীতে দেখবো। মেথডগুলোর কাজ হচ্ছে মেথডগুলোর কাজ হচ্ছে যে সিকিউরলি আপনাকে আপনার ফর্মটাকে জায়গা মতো পৌঁছায় দেওয়াটাই হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? তো এইটাই তো, এই মেথডের দুই প্রকার আছে, গেট এবং পোস্ট। এগুলো আমরা দেখবো। তার আগে আমরা আরও কিছু ফর্মে ইনপুট নিয়ে নিই। ধরেন আপনি দিলেন যে আপনি তো এখন ফার্স্ট নেম লাস্ট নেম দিলেন, ধরেন আপনি চাচ্ছেন যে এখানে নতুন কিছু একটা দিতে, যে ধরেন আমি এবার আগের মতো করে কিছু না দিয়ে একটা পি ট্যাগ দিই, পি ট্যাগ দিলাম, তারপর এখানে বললাম যে জেন্ডার, ঠিক আছে? জেন্ডার বললাম, জেন্ডার বলার পর এখানে আমি একটা ইনপুট ট্যাগ দিয়ে দিই, ইনপুট ট্যাগ দিলাম, ইনপুট ট্যাগের ভিতরে আমি এটার ভিতরে টাইপ দিব, ধরেন আপনি কিছু একটা দিলেন যেরকম রেডিও, ঠিক আছে? রেডিও দিলেন,
তারপর আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে ধরেন আমি একটা কিছু একটা লিখলাম মেল, হ্যাঁ আমি জাস্ট লেখা যাই, আপনারা দেখতে থাকেন। এই যে দেখছেন একটা জেন্ডার নামে একটা জিনিস আসছে, তারপর কি আসতেছে আপনার হচ্ছে আপনি যে বিভিন্ন ওয়েবসাইটে থাকে না যে আপনার জেন্ডার বলেন মেল না ফিমেল এগুলা, তো এই ধরনের একটা জিনিস আর কি। তো এটা আমি যদি কপি করি, এখানে কপি করে এখানে দিলাম, এটার মধ্যে নাম দিলাম হচ্ছে ফিমেল, ঠিক আছে। তারপরে আমি যদি এখন এটা সেভ দেই, দেখেন এখন কি হচ্ছে। এখন দেখেন দুই ধরনের আমার কি বলে রেডিও বাটন এসে পড়ছে, মানে আপনার জেন্ডার কি মেল নাকি ফিমেল সেটা আপনি সিলেক্ট করতে না। এখন যদি আমি ক্লিক করি দেখেন কি হচ্ছে, আবার যে ফিমেলে ক্লিক করি দেখেন দুইটা একসাথে মানে আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কেমন হলো না, যে আপনার জিনিসটা কেমন হওয়া উচিত, যে কোনো একটা হওয়া উচিত, তাই না? আপনি এখন দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেছে, এটা আপনি ঠিক করবেন কেমন করে। তো এটা যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে আপনি এখানে আসবেন, এখানে একটা নতুন একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, সেটার নাম হচ্ছে আপনার, এখানে নতুন একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন যেটার নাম হচ্ছে নেম, ঠিক আছে। নেম দিয়ে করবেন কি, এখানে একটা জেন্ডার নাম দিয়ে দিবেন। তারপর সেম জিনিসটা আপনি কি ব্যাপার, আরে আমার কিবোর্ড কাজ করতেছে না। হ্যালো, আপনারা আছেন তো নাকি? ভাইয়া আপনার না। আচ্ছা, আমার কিবোর্ড কাজ করতেছে না হঠাৎ করে, দাঁড়ান তো, সমস্যা কি বুঝতেছি না। জি ভাই, কানেকশন লো হয়ে গেছে নাকি না? না না, আমি তো ল্যাপটপে ক্লাস করাইতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিপদে না পড়ে গেলাম। এক্সট্রা কিবোর্ড ইউজ করলে আপনি খুলে আবার ইয়ে করে দেখেন। হ্যাঁ বুঝিনি, কিছু বললেন? আরে কি একটা বলতেছি এক্সট্রা কিবোর্ড যদি ইউজ করে থাকেন এক্সট্রা কিবোর্ড, তাহলে এটা আবার কানেকশনটাকে খুলে আবার না না আমি ডিরেক্ট ল্যাপটপের কিবোর্ড ইউজ করতেছি, এক্সট্রা কিবোর্ড ইউজ করতেছি না। আরে কি আজব তো, হঠাৎ কিবোর্ড কাজ করবে না। আচ্ছা তাহলে আবার তো কোনো ফাংশন আচ্ছা আমি একটু ক্লোজ করতেছি, হ্যাঁ ক্লাস থেকে লিভ নিয়ে একটু পিসিটা রিস্টার্ট দিই তো, দেখি তো কোনো সমস্যা কিনা। ওকে, আচ্ছা আমি ক্লাসটা হচ্ছে, দাঁড়ান একটা সেকেন্ড, ক্লাস চলতে থাকুক। আচ্ছা আমাদের ক্লাসের দাঁড়ান একটা সেকেন্ড, আমি তো টাইপও করতে পারবো না, কি একটা প্যারা। আচ্ছা আপনারা একটু মনে রাখেন তো যে আমাদের ক্লাসের যে নামে সেভ করতেছি এটা একটু সবাই একটু মনে রাখেন, যাতে আমি করে খুঁজে পেতে পারি পরে, ঠিক আছে।